হ্যালো, সবাইকে নমস্কার। একটুখানি লেট হয়ে গেল আমার আসতে 5 মিনিট। অ্যাকচুয়ালি একটু হ্যালো হাই এভরিওয়ান, অনেক দিন পর আবার সুযোগ পেলাম আপনাদের সঙ্গে কথা বলার। আচ্ছা, বাই দ্য ওয়ে, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, এভরিথিং ফাইন? গুড ইভিনিং বিজয় মণ্ডল, গুড ইভিনিং। অল ক্লিয়ার, ওকে। তো অনেক দিন পর আজকে আবার একটা সুযোগ পেলাম আপনাদের সঙ্গে কিছু গল্প শেয়ার করার। অ্যাকচুয়ালি বর্তমানে সবাই জানেন একটা বিয়ের সিজন চলছে, তো আমি এক জায়গায় একটা বিয়ে অ্যাটেন্ড করতে গেছিলাম। খুব জাস্ট নিক অফ দ্য টাইম চেষ্টা করছিলাম যাতে লেট না হয়, বাট স্টিল 5 মিনিট লেট। তো যাই হোক, অলরেডি যেহেতু লেট হয়ে গেছি, গল্প শুরু করি আস্তে আস্তে। তো হ্যাঁ, অনেকেই এসে গেছে দেখছি। দেবাশিস, ভেরি গুড। সবাইকে দেখতে পাচ্ছি যারা শুনে। মৌ চক্রবর্তী, হ্যাঁ, থ্যাংক ইউ। একজনকে হ্যাঁ প্লিজ ওই নাম গুলো টেক করে দিলে আমার মনে হয় মানুষ খুব তাড়াতাড়ি জয়েন করতে পারবে। আর এখন টাইমটাও সেরকম, এক তো বিয়ের রিসেপশন চলছে, সবাই একটু বিয়ে বাড়িতেও হতে পারে। একজন দুজন আমি যখন সকালবেলা পোস্ট দিই যে আজকে আমি লাইভে এসেছি, আমার মনে কয়েকজন লিখেছিল যে আমি বিয়ে বাড়িতে যাব, তো রেকর্ডিং দেখবো। তো এই একটা মানে আপ টু ডিসেম্বর জানুয়ারি একটা সিজন যেখানে বিয়েটা বেশ একটা উৎসবের মতো হয়। তো সবারই যার মানে বিভিন্ন ধরনের রিসেপশনে অ্যাটেন্ড করতে হয়। তো সব মিলিয়ে একটা থ্যাংক ইউ পলাশদা। তো এনিওয়ে, কিপিং অ্যাপার্ট, গল্প শুরু করা যাক, যেটার জন্য আজকে আসা, সমনষ্ট না করে। 1 মিনিট আমি একটু জল খেয়ে নিই। আমি খুব টায়ার্ড হয়ে দৌড় করে এসেছি, গাড়ি চালিয়ে রাফ ড্রাইভিং করে ভার্চুয়ালি, যাতে সময়ের মধ্যে পৌঁছাতে পারি। ওকে, গল্প শুরু করছি। আপনারা হয়তো সবাই জানেন যে আমি ব্যাংকে চাকরি করি। তো সেই সুবাদে আজকে আমার প্রথম গল্পটা যেটা বলবো সেটা কিন্তু একদম রিসেন্ট এবং বলতে গেলে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আমার এক অফিস কলিগের সঙ্গে। তো আপনারা জানেন যে ব্যাংকে জবটা বেসিক্যালি ট্রান্সফারেবল জব হয়। তো সেক্ষেত্রে সেই ভদ্রলোক উনি ট্রান্সফার হয়ে এসছেন। তো অবভিয়াসলি যারা ট্রান্সফার হয়ে আসে তাদের একটা ডিমান্ডিং জায়গা থাকে যে কোথায় মানে ভাড়া বাড়িতে থাকবো, মানে ব্যাংক ওটা প্রোভাইড করে থাকাটা। তো চুজ করে জেনারেলি, যদি কোয়ার্টার্স অ্যাভেলেবল না থাকে তাহলে চুজ করে জেনারেলি আমাদের যে এসছে সে ব্যাংকার। তো অ্যাকর্ডিংলি আমার এই স্টাফ, পরে আমি ঘটনাটা জানি, জুনিয়র বলার পর আমাকে জিজ্ঞেস করেনি। উনি রাজারহাট একটা প্রেফারেবল জায়গা, মানে সবাই বলেছেন যে কোথায় থাকবো, তো উনি রাজারহাট জায়গাটা প্রেফার করেন। তো রাজারহাটে আমি অ্যাপার্টমেন্টের নামটা বলছি না, মানে যে সোসাইটিতে উনি ছিলেন সেই সোসাইটির নামটা বলছি না, হয়তো অনেক বিশাল পপুলার সোসাইটি না হলেও বেশ ভালো সোসাইটি, অনেকে চিনবে। মানে টাটা ক্যান্সার হসপিটালটা ছাড়িয়ে আর একটুখানি ভেতরের দিকে, বেশ ভালো অ্যাপার্টমেন্ট, ওটা পশ অ্যাপার্টমেন্ট। তো উনি ওখানে অ্যারাউন্ড 15 ফ্লোর না 16 ফ্লোরে একটা বাড়ি ভাড়া নিয়েছেন। সবাইকে হাই হ্যালো যারা বলছেন, থ্যাংক ইউ সো মাচ। আমি পরে গল্প বলার পর সবাইকে রিপ্লাই দেবো। থ্যাংক ইউ সো মাচ। তো উনি সেই প্রেফারেবলি একটা অ্যাপার্টমেন্টের 15 বা 16 ফ্লোরে উনি একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছেন। তো অ্যাকর্ডিংলি উনি সেখানে থাকছেন। প্রথম 2-3 রাত ঠিক ছিল, থার্ড এবং ওইটাও বিল্ডিংয়ের ব্যাপারটা আমি বলে নিই, ওইটা জাস্ট খুব বেশি একটা মানে পুরনো নয়। তো বড় বড় অ্যাপার্টমেন্টগুলোতে কী হয়, ধরুন যেখানে যদি 300 ফ্ল্যাট থাকে, 100-150 লোক আসে, বাকিগুলো ফাঁকা থাকে। অনেকে 3-4টে কিনে ফেলে রেখে দেয়, কেউ দিল্লি মুম্বাই বিদেশে আছে, এটা কিনে রেখে দিয়েছে, সেরকম হয় অনেক সময়। তো ওইটা তো সেম ছিল। ওনার ফ্লোরটাতে বেসিক্যালি আর কেউ ছিল না, মানে উনি ছাড়া। আর ওইখানে ফ্ল্যাটটাতে আর মানে ওই ফ্লোরটাতে 2-3টে লোক ছিল, মানে মানে কী বলে অ্যাপার্টমেন্ট রেন্ট বা ওনার যারা ছিল। বাকি ওনার ফ্লোরটাতে মোটামুটি ফাঁকাই ছিল, বেশ মানে ছিমছাম, ভালোই। ওনার পছন্দ হয়েছে, এত ফাঁকা থাকতে ভালোবাসেন। বেসিক্যালি উনি সাউথের লোক, কেরালার লোক। তো উনি আছেন ভালোই বেশ।
থার্ড ডেতে উনি যেটা আমাকে বললেন, উনি যখন রাত্রিবেলা শুয়ে আছেন, উনি একটা হালকা নুপুরের শব্দ পাচ্ছেন, মানে ওনার যে 3 BHK রুম, তো পাশের রুমটা থেকে। তো উনি ব্যাপারটা অতটা গুরুত্ব দেননি, ঠিক আছে হতেই পারে, নূতন এসছি, হয়তো বাইরে থেকে কোনো সময় শব্দ হয়। তো ব্যাপারটা কিন্তু প্রতি রাতেই হচ্ছিল, মানে হালকা করে নুপুরের শব্দ, এবং হঠাৎ মনে হলো একটা কেউ যেন ওই একটা রুম থেকে কেউ বেরিয়ে যাচ্ছে, এবং নুপুরের শব্দটা কিন্তু কন্টিনিউয়াসলি মুভমেন্ট করছে, মানে এই রুম থেকে ওই রুম, এই রুম থেকে ওই রুম, প্লাস ইভেন যে ব্যালকনি যেটা আছে সেই ব্যালকনিতেও যাচ্ছে। তো ওনার বেশ একটা মনে হচ্ছিল যে মানে বাই দ্য ওয়ে, জয়দীপ, জয়দা, থ্যাংক ইউ জয়েন করার জন্য। তোমাকেই আমার মনে হয় তুমি প্রথম দেখলাম তুমি আমার লাইভে আছো, থ্যাংক ইউ সো মাচ জয়দা। তো আমি হঠাৎ করে মানে ওই ভদ্রলোক দেখছেন যে মানে কেউ যেন একটা আলতো মুভমেন্ট হচ্ছে। তো এরকম উনি নতুন এসছেন, সাউথের লোক, অফিসে এসে এটা কাউকে বলতেও পারছেন না, অনেকে হাসবে, অনেকে ভাববে আপনি একা আছেন, ফ্যামিলি থেকে দূরে আছেন, হয়তো সেই কারণে এরকম একটা হচ্ছে, অনেক কিছু ভেবে উনি কাউকে বলছেন না। কিন্তু বাই ডে হি ওয়াজ স্কেয়ার্ড। উনি মানে মানে শারীরিক এবং মানসিক দিক থেকে অসুস্থ হয়ে পড়ছেন, কারণ ব্যাপারগুলো হয়ে যাচ্ছে, এই নয় যে একদিনই হচ্ছিল বা অল্টারনেট ডেতে হচ্ছিল, কিন্তু রেগুলার হচ্ছিল। এবং আনফর্চুনেটলি ওনার এই ফ্লোরটাতে আর কোনো লোক ছিল না, দুটো লোক ছিল, এরা মানে ওই সেক্টর 5 কিছুতে কাজ করে, 3টে ছেলে ছিল, ওরা বেসিক্যালি নাইট ডিউটি, ওরা রাতে চলে যায়, ভোরের দিকে ঢুকে, অর্থাৎ ওনার এই ফ্লোরটা পুরো ফাঁকা। তো যাই হোক, উনি কি করলেন, এসে অফিসের সঙ্গে আলোচনা করলেন, একজনের সঙ্গে আলোচনা করলেন, আলটিমেটলি একজনের সঙ্গে উনি একটু আলোচনা করে নিলেন। তখন উনি বললেন, দেখো অনেক সময় কি হয়, আমরা বাড়িতে ওইগুলোকে কি বলে, ওই যে হাওয়ায় যে ঝোলে এবং শব্দ হয়, 3-4টে স্টিকের মতো থাকে, ওটাকে কি একটা যেন বলে, আমি অ্যাকচুয়াল নামটা ভুলে গেলাম। অনেক সময় মানে যেহেতু 2-3টে বাড়ি উপরে নিচে এরকম যদি কেউ লাগানো থাকে, তখন ওইটার হাওয়ায় শব্দটাই মনে হয় নুপুরের শব্দ। ওটা অনেকের বাড়িতেই লাগানো থাকে, ব্যালকনিতে বা আমার ঘরের মধ্যেও লাগানো থাকে, আমার বাড়িতেও ছিল এক সময়, মানে ওই 3-4টে স্টিকের মতো থাকে স্টিলের, সেটা হাওয়ায় একটু শব্দ হয়, একটা রিদমিক সাউন্ড হয়। তো হ্যাঁ, ইয়েস, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। তো সেইটাই তনুষ কী বলে, হ্যাঁ শুভাশ্রী, ঠিক বলেছো তুমি। তো সেই মনে হচ্ছে সেটার সাউন্ড হতে পারে। তো উনিও বেশ একটু আশ্বস্ত হলেন যে হ্যাঁ তাই মনে হচ্ছে, এইরকমই কিছু একটা হবে। উনি অনেকটা কনফিডেন্স লেভেল ওনার একটু বাড়লো, মানে মনে হলো যে না, এতদিন হয়তো আমি একটা ওয়েটার সাউন্ডই শুনছিলাম, সামহাউ আই গট রং, দ্যাট ইজ নাথিং লাইক এনি নেগেটিভ এনার্জি ও সামথিং লাইক দ্যাট, ইটস কমপ্লিটলি ন্যাচারাল থিং, উনি সেটা ভাবছেন। তো যাই হোক, হ্যাঁ ফ্যাংশুই, হ্যাঁ ইটস ওয়ান টাইপ অফ ফ্যাংশুই, যে নামটা শুভশ্রী বললো সেটাই কমেন্টে আছে উপরের দিকে। তো আলটিমেটলি ওনার তাই মনে হলো যে না, আই গট রং সামহার, এটা ওরকমই ন্যাচারাল কিছু। যাকে 2-3 দিন পর উনি এবার রীতিমতো শুয়ে আছেন সন্ধেবেলা, সানডে বললে যেন, সানডে ছিল, চোখ হয় না ছুটির দিনে বসে শুয়ে আছেন, হঠাৎ ওনার চোখ লেগে যায়, চোখ বন্ধ হয়ে যায়। উনি জেনারেলি কী করেন, যে রুমে থাকেন তার প্রত্যেকটা রুমের দরজাগুলো বন্ধ করে রাখেন, মানে দরজাগুলো ছিটকিনি দিয়ে বন্ধ করে রাখেন। ওই দিন হঠাৎ উনি ঘুমের মধ্যেই বা চোখ খুলে দেখতে পাচ্ছেন যে দরজাটা আলতো করে খুলে গেল, মানে একটা বেডরুমের দরজা আলতো করে খুলে গেল, এবং খুলে যাওয়ার পরেই ওই নুপুরের শব্দটা এবার বেশ জোরে মানে বেশ জোরে হচ্ছে, এবং নুপুরের শব্দটা উনি যে বেডরুমে আছেন ওই দিকটা চলে এসছে, মানে দ্যাট সাউন্ড ইজ কামিং টু হিজ সাইড, মানে ওই যে রুমটা থেকে দরজাটা খুললো সেটার থেকে উনি শব্দটা আস্তে আস্তে ভিতরের দিকে আসা শুরু করলো, যে রুমে উনি আছেন, যে বেডরুমটাতে, এটা 3 BHK রুম। উনি এবার প্রচণ্ড ভয় পেয়ে যান, ঘরে হালকা আলতো লাইট ছিল, রাত বেশি হয়নি বলছে, কিন্তু রাজারহাট এমন একটা জায়গা, আমি ছিলাম আমার এক বন্ধুর বাড়িতে, মানে একটু যদি ভিতরের দিকে থাকা হয়, রাত 9টায় মনে হয় রাত 12টা বাজে, কিচ্ছু নেই, একদম ধুধু করছে, কুকুর এদিকে, মানে এরকম বলছে, রাত 9:30টার সময় এতটাই নিস্তব্ধ
মনে হচ্ছে রাত 12টা 1টা বাজে। উনি প্রচণ্ড ভয় পেয়ে যান, উনি সঙ্গে সঙ্গে ওনার বাড়িতে ফোন করেন, বলছে আমি এই বাড়িতে আর থাকতে পারবো না, আমি এই বাড়িতে আর থাকতে পারবো না, আমাকে এই বাড়িতে ইমিডিয়েটলি শিফট করতে হবে, মানে খুব বাজে অবস্থা। তো সেই ওনার স্ত্রী আশ্বস্ত করলেন যে হ্যাঁ আমি আসছি 2-4 দিনের মধ্যে, ছেলে মেয়েদের একটু ইয়ে করে আমি আসছি তোমার এখানে, ব্যাপারটা তুমিও বেশ স্কেয়ার্ড হয়ে যাচ্ছ, তুমি তো এত মানে স্কেয়ার্ড লোক নও, আমি তোমাকে তো ভালো করে চিনি, তো কোথাও যেন একটা কিছু সত্যি প্রবলেম আছে। আর বেসিক্যালি কেরালার উনি খ্রিস্টান ছিলেন, তো কেরালার লোকেরা কিন্তু নেগেটিভ এনার্জিতে বিশ্বাস করে, তো উনি ধরে নিয়েছেন এখানে 100% নেগেটিভ এনার্জি আছে। তারপরে ও কী হলো, উনি গিয়ে যেই ভদ্রলোকের সঙ্গে, বাঙালি ভদ্রলোক, আমি ওনার পরিচিত, ওই ভদ্রলোকের সঙ্গে উনি আবার শেয়ার করেন যে এই রাত্রেবেলা এই ঘটনাটা ঘটে, এইবার আপনি বলুন। উনি বললেন না না, ওটা হাওয়ায় দরজাটা খুলে গেছে, ওটা হাওয়ায় খুলেছে, ওটা কিচ্ছু না, আপনার মনে একটা যে মানে একটা যে একটা মানে উৎকণ্ঠা চলছে, সেই উৎকণ্ঠায় আপনি সেই ঘুমের শব্দটা শুনতে পাচ্ছেন, অ্যাকচুয়ালি উপরের শব্দ কিচ্ছু নয়। উনি ওনাকে আবার আশ্বস্ত করলেন, উনিও বেশ একটা কনফিডেন্স চলে এলেন যে না ওইরকম কিছু না, ওটাও হতে পারে। বাট স্টিল হি ওয়াজ কেয়ার্ড, হি ওয়াজ আনহ্যাপি অ্যান্ড হি ওয়াজ শকড। মানে কোনো অবস্থাতে ওনার কাছে সেটা মানে ওই রেসিডেন্সিয়াল থাকার মতো জায়গা বলে মনে হচ্ছিল না। তো এনিওয়ে আরও এরকম করে আরেক 3 দিন এরকম কাটলো। হঠাৎ আরেকদিন এবার অনেকটা ভয়ে ভয়ে উনি সব লাইট জ্বালিয়ে বা সব বাথরুম সব দিকে লাইট জ্বালিয়ে ঘুমান। এবার কি হয়েছে, একদিন বেশ রাতের বেলা উনি হঠাৎ মানে অনেক রাতে উঠেছেন, ঘুমে গেছে ওনার, উঠে উনি শুনতে পাচ্ছেন মানে বারান্দার মধ্যে হয় না, এবার ধরুন বারান্দার যে দরজাটা ছিল সেটা ছিল স্লাইডিং ডোর। এবার ধরুন স্লাইডিং ডোরে যদি বাইরে থেকে কোনো লাইট পড়ে, ধরুন স্লাইডিং ডোরটা ব্ল্যাক হয় জেনারেলি, স্যার আমার বাড়ির যে স্লাইডিং ডোর যেটা আছে ব্যালকনির সঙ্গে সেটা ব্ল্যাক, কিন্তু ওইখান থেকে যদি কোনো লাইট পড়ে তাহলে ওই ব্ল্যাকের মধ্যে কিছু শ্যাডো দেখা যায় কিন্তু। এবং ওই দিন রাত্রেবেলা উনি দেখতে পাচ্ছেন ব্যালকনির মধ্যে একটা নুপুরের সেই শব্দটা স্পষ্ট হচ্ছে। স্লাইডিং ডোরটা বন্ধ, স্লাইডিং ডোরটা খোলা নয়, স্লাইডিং ডোর বন্ধ, কিন্তু স্লাইডিং ডোরের যে কাচের যে ব্ল্যাক কাচের দরজা মানে কাচটার মধ্যে উনি স্পষ্ট দেখতে পাচ্ছেন একটা মুভমেন্ট, একটা নাচের মুভমেন্ট উনি দেখতে পাচ্ছেন। মানে একটা মহিলা হোক বা পুরুষ হোক, একটা রিদমিক নাচের মুভমেন্ট উনি দেখতে পাচ্ছেন। এবং মানে শব্দটা, নুপুরের শব্দটা বেশ জোরেই হচ্ছে। এবার উনি আর 200% শিওর হয়ে গেলেন যে এখানে একটা কিছু নেগেটিভ এনার্জি। উনি ওই বাঙালি ভদ্রলোক যতই বলুক যে এখানে কিছু নেই অমুক, ইন দ্য মেন টাইম উনি কী করলেন, আর রিস্ক না নিয়ে উনি তার পরের দিন থেকেই ফ্ল্যাটে থাকা শুরু করলেন না। উনি চলে গেলেন আমাদের ব্যাংকের ফ্ল্যাটে, মানে ব্যাংকের একটা কোয়ার্টারে। সবাইকে বললে তো বিশ্বাস করবে না, আজকের দিনে সায়েন্সের যুগে এইসব কথা, তাহলে একটা বয়সজ্যেষ্ঠ লোক 50-এর উপরে বয়স, অনেকেই বিশ্বাস করবে না, হাসবে। তো এনিওয়ে উনি আমাদের ব্যাংকের একটা কোয়ার্টারে চলে যান। চলে যাওয়ার পর ওনার স্ত্রী আসে ওখান থেকে, কেরালা থেকে। আসার পর ওনারা ওই বাড়িতে আবার থাকার চেষ্টা করেন। ওনার স্ত্রী থাকার পরও সেই জিনিসটাই হয়। তারপর ওনারা কনফার্ম হয়ে যান যে এখানে কিছু একটা আছে। আলটিমেটলি ওই ফ্ল্যাটটা উনি জাস্ট আমার সাথে গল্প ওনার সপ্তাহখানেক আগে উনি বলছেন 10-15 ডেজ ব্যাক উনি এই ফ্ল্যাটটা ছেড়ে দিয়েছেন। উইন রাজারহাট এরিয়াটাই উনি ছেড়ে দিয়েছেন ভয়ে। উনি রাজারহাট এরিয়াটা ছেড়ে দিয়ে এবার আমাদের সাউথে ওই নরেন্দ্রপুর বা ওই সাইডে কোথাও একটা উনি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন। তো আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি তো ফিল করেছিলেন এবং আপনার যে কথায় মনে হলো যে আপনি যা ফিল করেছেন তা সত্যিই খুব ভয়ঙ্কর। তো আমার একটা জিনিস জানা ছিল, আপনি কি কাউকে জিজ্ঞেস করার চেষ্টা করেছিলেন যে এখানে কেন এরকম হয় বা কী কারণে এরকম হয়? উনি বললেন দেখো জয়, উনি আমাকে ইংরেজিতে বললেন যে দেখো জয়, আমার মানে আর এই এত কিছুর পরে আমার আর কোনো ধৈর্য বা সাহস কিছুই ছিল না জিজ্ঞেস করার, কিন্তু কিছু তো একটা আছে। আমি যেটা ফিল করলাম সেটা আমি তোমাকে বললাম। তুমি যদি চাও তুমি শেয়ার করতে পারো অন্য জায়গায়, তুমি অন্যদের সাথে শেয়ার করতে পারো, কিন্তু ইটস এ ফ্যাক্ট, ইটস এ রিয়েলিটি। আমি তোমাকে যেটা বলছি সেটা কিন্তু গল্প নয়, এটা আমার সঙ্গে ঘটেছে। তো আমি বললাম স্যার আপনি রুমটা ছেড়ে দিলেন কেন? যদি আপনি আগে আমাকে বলতেন তাহলে আমি হয়তো আপনার সঙ্গে থাকতাম, আমিও একটু ফিল করতে চাইতাম যে দিস থিং ট্রু হ্যাপেন্স, আই অলসো বিলিভ, বাট আমি অনেকবার ফিল করেছি, তো আমার একটু ভালো লাগতো। তো বললো হ্যাঁ আমি তো জানি না, তোমার সঙ্গে তো আমার পরিচয় ছিল না,
থাকলে নিশ্চয়ই তোমাকে নিয়ে আমি একবার থাকতাম, আমি বোঝার চেষ্টা করতাম। তো যাই হোক, তো এটা একটা ছিল মানে রিয়েল লাইফ ইনসিডেন্ট আমার এক অফিস কলিগের সঙ্গে, যিনি রিসেন্টলি কেরালা থেকে ট্রান্সফার হয়ে এসেছেন। ঠিক আছে, এইগুলো একটা। এবার একটা বলি, একটা মেকআপ আর্টিস্ট। আচ্ছা, এইখানে মেকআপ আর্টিস্ট বললেও আমার একটু কনফিউশন হয়। তো আমি যে আমাকে গল্পটা বলে, তো আমি তাকে মানে প্রথমে বিউটিশিয়ান বলেছিলাম। সো শি ওয়াজ ভেরি অ্যাংরি অ্যান্ড অ্যানয়েড উইথ মি। তো আমাকে বললেন, আই এম নট এ বিউটিশিয়ান, আই এম এ মেকআপ আর্টিস্ট। তো আমার এই ডেফিনেশনটা জানা ছিল না, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বিউটিশিয়ান অ্যান্ড দ্য মেকআপ আর্টিস্ট। তো আমি ভাবলাম পার্লারে কাজ করে বিউটিশিয়ান হবে, বিউটি পার্লার। বলে না, আই এম এ মেকআপ আর্টিস্ট, আই এম নট বিউটিশিয়ান। তো এটা অন্য একটা ডিবেট হয়। তো এনিওয়ে, তো ওই লেডি আমাকে যেটা শেয়ার করলো, তো সেটা আমি একবার বলছি। তো অনেকেই যারা বিউটিশিয়ান বা ওই মেকআপ আর্টিস্ট যারা হয়, মানে যারা অনেকে প্রফেশনালি হয় বা অনেকে শখে করে, তো তাদের কি হয়, বেডরুমে জেনারেলি একটা বিশাল বড় একটা কি বলে আয়না থাকে। মানে ওরা কি করে, আমি দেখেছি আয়নাটার চারিদিকে অনেকগুলো লাইট বসায়। তো সেই লাইট বসিয়ে রাখে ওই ইয়েতে অনেক সময়, এবং সেই লাইটের ফোকাস করে বিভিন্ন ধরনের, আজকাল ওই রিল ভিডিও, টিকটক তো নেই আজকাল, তো ম্যাক্সিমাম রিল ভিডিও বা কী বলে ওটাকে, আরেকটা ওই ইনস্টাগ্রামে যে ভিডিওগুলো হয়, সবই তো রিল। হ্যাঁ, ফেসবুক, ইনস্টা দুটোই রিল ভিডিওগুলো তৈরি করছে। তো ইউটিউব চ্যানেল আছে ওই মহিলার, তো ইউটিউব চ্যানেলও তৈরি করে এই ধরনের বিভিন্ন ধরনের কী সব ভিডিও বানায়। তো যাই হোক, তো আনফর্চুনেটলি আমি কিন্তু একবার শেয়ার করেছিলাম যে এখানে গল্প বলেছিলাম, যারা আমার পুরনো গল্প শুনেছ, যে আমার ঠাকুমা এবং বয়োজ্যেষ্ঠ মানুষরা বলে যে বেডরুমে বিশেষ করে আয়না রাখা ঠিক নয়। মানে আয়নাটা এমন একটা অ্যাট্রাকটিভ জিনিস যেখানে সব মানুষকেই একটু অ্যাট্রাক্ট করে। যেমন ধরুন, আপনি হয়তো কোথাও কোনো মল দিয়ে হাঁটছেন বা কোথাও যাচ্ছেন, হঠাৎ যদি একটা আয়না দেখতে পান, আমরা কী করি, একটু দাঁড়িয়ে দেখে নেই নিজেকে কেমন লাগছে। এটা একটা ন্যাচারাল ইনস্টিংক্ট। আমরা মানুষ মানে নিজের প্রতি বা নিজেকে দেখতে কীরকম ভালো লাগে বা কীরকম দেখাচ্ছে সেটা নিয়ে এত বেশি মানে উৎসাহিত বা উৎকণ্ঠ থাকে, সেজন্য একটা আয়না দেখলেই আমরা, সেই গাড়ির আয়না হোক বা সাইড দিয়ে পাশে যাচ্ছে কোনো শপিং মলের পাশে একটা বিশাল বড় আয়না লাগানো আছে, আমরা একটুখানি দেখে নিই যে আমাকে কীরকম দেখছে। মানে আয়নাটা ইজ এ ভেরি অ্যাট্রাকটিভ থিং, প্রত্যেকটা মানুষকে ওটাকে অ্যাট্রাক্ট করে। সেই জন্য বলা হয় যে বেডরুমে আয়নাটা প্রেফারেবলি না রাখাটাই ভালো, সবাই বলে। বা আমার ঠাকুমার মুখে শুনেছি, যদি বেডরুমে আয়না রাখবি না, আয়নাটা বেসিক্যালি ড্রয়িং রুমে বা যে রুমে মানে আমরা ঘুমোই না সেই রুমতে রাখাটাই ভালো। তো যাই হোক, ওই মেয়েটা তো মেকআপ আর্টিস্ট, ওর কাছে তো এইসব কথার কোনো ভ্যালু নেই। ও ওর বেডরুমে নিজের মতো সাজিয়ে আয়না রেখেছে। তো বলছে, জয়দা আমি এরকম, ও কিন্তু আমার গল্প শুনে এবং আমার সঙ্গে টাচে আছে, আমাকে অনেকবার বলেছে, তোমার গল্প শুনেছি, আমার কিন্তু ভীষণ ভয় লাগে, তুমি আয়না নিয়ে বলেছিলে। যাই হোক, আমি তো মেকআপ আর্টিস্ট না, মানে চলো ঠিক আছে। আমি ওকে বলেছিলাম যে একটু বি কেয়ারফুল। ও অতটা না এসব কিছু না, তুমি সব পুরনো গল্প বলছো, তোমার ঠাকুমার মুখে শোনা। আমি বললাম, হতে পারে, বাট ঠাকুমা আমার বেশ বয়োজ্যেষ্ঠ মানুষ, উনি যেহেতু বলেছেন, দেয়ার মেবি সাম লজিক, তুমি ওটা ইগনোর করো না। আমি ওকে বলেছিলাম অনেকবার। যাকে হঠাৎ একদিন আমাকে ফোন করেছে, আমাকে বলছে, জয়দা জানো, আমার সঙ্গে না খুব ভয়ঙ্কর কিছু ঘটছে। তাই আমি বললাম, কী হয়েছে? আমি তোমাকে বলছি আর বলতে পারছি না, ভয়ঙ্কর কিছু হচ্ছে আমার সঙ্গে। মানে কী ভয়ঙ্কর হচ্ছে? বলছে, আমি যখন রাতের বেলা ঘুমোচ্ছি, ওইসব রিল ভিডিও টিডিও একটু সাউন্ড কম হলে হয়তো করতে হয়, তো তাই বেশি রাতের দিকে ওরা ভিডিওগুলো তৈরি করে। ওরা ইউটিউব চ্যানেলও আছে, অনেক বেশ পপুলার, অনেক ভিউয়ার্সও আছে। তো সাবস্ক্রাইবার যেহেতু থাকে, টাকা পয়সা অনেক কিছু আছে, অনেক বেশ ভালো চলছে। বলছে, আমি যখন রাতে কয়েকদিন রাত থেকে আমি একটা জিনিস লক্ষ্য করছিলাম, আমি যখন রাতে ঘুমোচ্ছি, তখন আমার যেন মনে হচ্ছে যে আয়নাটার মধ্যে না কাউকে আমি দেখতে পাচ্ছি। আমি বললাম, কীরকম দেখতে পাচ্ছ? বলছে, আমি তো আয়নাটার, আমি বললাম, আয়নাটা তোমার কোন দিকে? বলছে, আয়নাটা আমার মুখোমুখি, মানে পাটা আমার আয়নাটার দিকে, বলতে আমি আয়নাটার দিকে ফেস করে ঘুমাই। তুমি কি দেখতে পাও? যে বলে, না, কেউ যেন আয়নার পাশ দিয়ে যাচ্ছে এবং আসছে, এরকম একটা আমার মনে হয়। আমার কি কোনো, আমি প্রথমে মনে হচ্ছিল যে আমি কিছু
মানে ভুল দেখছি বা স্বপ্ন দেখছি এরকমই মনে হচ্ছিল। তো একটা আয়নাটার মধ্যে লাইটও পড়ে, হালকা একটা লাইটও যাচ্ছে এরকম মনে হচ্ছে। তো মেয়েটা আবার একা থাকে, মেয়েটা বেসিক্যালি বর্ধমানের, কিন্তু কলকাতায় একটা ফ্ল্যাট নিয়ে একা থাকে, ফ্ল্যাট একটা বা বাড়ি ওরকম কিছু নেই, একা থাকে উপরতলায়। তা বললাম তুই কাউকে বলোনি কথাটা? বলে আমার তো বলার কেউ নেই, আমি তো একা থাকি বাড়িতে। তা বললাম তাহলে তারপরে কী করলে? মানে সব ঘটনা ঘটার পরও আমাকে বলছে, আমি স্টেপ বাই স্টেপ বলছি আপনাদের। থ্যাংক ইউ মধুমিতা, এসে গেছি, ওকে। তো বলছে যে প্রথম রাত্র আমি এটাকে কমপ্লিটলি ওভারলেক করে ভাবি কিছু না ওটা। তো হঠাৎ আরেকদিন আমি এরকম মাঝরাতে উঠে আমার মনে হচ্ছে যে কে যেন একটা আয়নার মধ্যে কিছু একটা, মানে হয় না আয়নার, আমরা নিজেকে যখন দেখি পেছন দিক দিয়ে যদি কেউ আসে আমরা বুঝতে পারি না কেউ যেন পেছনে আমার আয়নার পেছনে দাঁড়িয়েছে। যেমন আমি এখন ফেসবুকে, আমি যখন লাইভে কথা বলছি, এবার আমার পেছনে যদি সাডেনলি কেউ দাঁড়ায়, মানে দাঁড়িয়ে পড়ে, তো আমি তো এই দেখতে পাবো। তো তো ও এরকম যখন বলছে, আমি যখন রাতে যখন রিল ভিডিওগুলো শ্যুট করি তখন আমার জন্য মনে হয় আমার পেছনে কেউ যেন দাঁড়িয়েছে, মানে আমার মনে হয় যেন আমার আয়নার মধ্যে অন্য একজন কেউ আছে। আমি আর করতে পারছিলাম না, মানে রিল ভিডিওগুলো হচ্ছিল না আমার, আমি এতটাই ঘাবড়ে যাচ্ছি, কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাচ্ছে, আমি কিছুতেই কিছু করতে পারছিলাম না, আমার খুব ভয় লাগছিল। তো আমি বললাম তাহলে তুমি কি করবে, কি করলে? বললো আমি কিছুতেই কিছু বুঝে উঠতে পারছিলাম না, আমার ভিডিও হচ্ছিল না, আমার ভীষণ টেনশন হচ্ছিলো, রাত্রে আমার ঘুমও হচ্ছিল না। আর রাত ঘুম হলেই আমার মনে হচ্ছে, মানে ঘুম ভাঙলেই মনে হচ্ছে আয়নাটার মধ্যে কেউ যেন একটু মুভ করছে, একটু কেউ যেন মানে এদিক ওদিকে ভাটছে। ঠিক আছে, বলছে জানো জয়দা, একদিন রাত্রেবেলা হঠাৎ 3টে নাগাদ আমার ঘুম ভেঙেছে, 3টে ভোর 3টে নাগাদ। তুমি বিশ্বাস করবে না জয়দা, আমাকে বলছে যে তুমি বিশ্বাস করবে না জয়দা, আমি বাথরুম পেয়েছিল, আমি বাথরুমে যাওয়া বলে উঠেছি, আমি রাত্রে ভয়ে উঠি না এই ঘটনার পর থেকে। আমি বাথরুমে যাওয়ার জন্য আমি ঘুম থেকে উঠেছি, আর ওর একটা কিনা মাঝে মাঝে খুব স্বপ্ন দেখার অভ্যাস, বা বলছে মাঝে মাঝে স্বপ্ন দেখে, অনেকেই দেখে স্বপ্ন দেখাটাও কি আমি জানি না, এটা নিয়ে একটু স্টাডি করতে হবে। ও খুব স্বপ্ন দেখে। তাহলে আমি ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে রাত 3টের সময় বাথরুমে যাওয়া বলে উঠতে চাইছিলাম না, কিন্তু এতটা চাপ আমাকে উঠতেই উঠবে, তো উঠেছি। উঠেই না আমি আমি যে চেয়ারটার মধ্যে, আমি যেন একটা চেয়ারে বসে আছি না, ও ওরকম একটা চেয়ারে বসে রিল ভিডিও বা ও সব মেকআপ টেকআপ করে। বলছে জানো আমি স্পষ্ট দেখতে পেলাম আমার চেয়ারের মধ্যে কেউ যেন বসে আছে, এবং ফেসটা আয়নার দিকে। আমি কিন্তু মুখটা দেখতে পাইনি, কিন্তু আমি পিছন থেকে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আমার ওই চেয়ারের মধ্যে কেউ যেন বসে আছে। আমি দেখে খুব জোরে চিৎকার দিই, এবং সেই দেখাটা হার্ডলি 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে হবে। আমি বললাম তুমি কী দেখেছো? কোনো পুরুষ? বলে না, মহিলা। আমি চুল দেখেছি এবং কাঁধটা দেখেছি, এটা পুরো মহিলা, ওই চেয়ারের মধ্যে বসেছিল, বসে আয়নার দিকে তাকিয়েছিল। আমি তুমি আয়নায় কিছু? বলে না, আমি আয়নায় কিছু দেখতে পাইনি। তারপরে বলে এই প্রচণ্ড জোরে ও মানে চিৎকার দিয়ে উঠে, যাই ওই যেহেতু একা থাকে চিৎকার কেউ শোনার মতো ছিল না, ও রাত্রিরে আর ঘুমেনে সারা সোফায় বসে পরের দিন সকালে ও বর্ধমান বাড়িতে চলে যায়। বর্ধমান বাড়িতে যাওয়ার পর ওর মাকে গিয়ে পুরো ঘটনাটা বলে। মাকে বলার পর ওর মা এসে, না মা আসেনি, মা বলছে তুই যা, আমি 2 দিন পর আসছি। ওর মাকে সাজেস্ট করে যে তুই রাত্রিবেলা আয়নাটাকে ঢেকে ঘুমাবি। এটা কিন্তু আমার ঠাকুমা বলেছিল, যদি কারোর বাড়িতে আয়না থাকে তো মানে সবচেয়ে ভালো হলো আয়নাটাকে রাত্রিবেলা ঢেকে দেওয়া, মানে ঘুমানোর আগে ওটাকে ঢেকে ঘুমানো। ওর মাও তাই বলে, বর্তমানে একটা কোন গ্রামে থাকে বলছিলাম, নামটা বলে গেলাম। ওর মার কথা মতো ও আয়নাটাকে ঢেকে দেয়, ঢেকে ঘুমায়। ভালোই চলছিল 2-3 দিন, কোনো অসুবিধা হয় না। হঠাৎ একদিন রাতের বেলা ঘুম থেকে উঠেছি, আর আমার মনে হয় বাথরুমে যাওয়ার ব্যাপারটা যদি কেউ হ্যাবিট থাকে না, এ রোজই যাবে, মানে এটা একটা প্রচণ্ড বাজে হ্যাবিট আমি মনে করি। ওই মাঝরাতে উঠে রাত 3টে-4টের সময়, মানে খুব এই সময়টাতে আমার মনে, আমি অনেকবার বলেছি যে মানে রাত মানে 2টো বা 1টা থেকে ভোর 4টে অবধি মুভমেন্ট না করাটাই ভালো, ঘুমিয়ে থাকা বা শুয়ে থাকাটা বেটার। তো দিস ইজ নট এ আইডিয়াল প্লেস, আইডিয়াল টাইম ফর আস টু মুভ, দিস ইজ দ্য টাইম অফ দ্য ডেভিল, দ্য টাইম অফ দি নেগেটিভ এনার্জিস। তো ও একবার হ্যাবিট হয়ে গেছে বাথরুমে যাওয়ার, ওই সেই সময় ও কী করেছে, উঠে এবার দেখছে যে কাপড় দিয়ে ঢেকেছিল সেই কাপড়টা পড়ে গেছে, কিন্তু কাপড়টা এতই হালকা নয় যে পড়ে যাবে।
এবার ও ভাবলো হয়তো কাপড়টা মানে কি হয় হয়তো মানে যখন আমি কাপড়টা ঢাকাটা হয়তো ঠিকমতো হয়নি, যাই পড়ে গেছিলো। ওটা ভেবেও ওটাকে আবার কাপড়টাকে দিয়ে শুয়ে পড়ে। 2-3 রাত পর হঠাৎ আবার ওই সময়টাতে ঘুম ভাঙছে। একবার যদি ঘুম ভাঙা শুরু হয় ওই 3-4টের সময় ঘুম ভাঙবেই। ও ভেঙেছে, বাথরুম যাবে, উঠে দেখছে, এবার দেখছো কাপড়টা খানিকটা মানে আয়নাটার সাইড করা, মানে মানে পর্দাটা যে পর্দার মতো আর কি হাফ করে রাখা, আয়নাটা খানিকটা দেখা যাচ্ছে, খানিকটা ঢাকা, এবং এমনভাবে সরানো মনে হচ্ছে কেউ হাত দিয়ে মানে আয়নাটাকে মানে পর্দার কাপড়টাকে এভাবে সরিয়েছে, এরকম মনে হচ্ছে আর কি। ও এবার খুব ঘাবড়ে গেল, কারণ পড়ে যাওয়াটা হতে পারে ন্যাচারাল, বাতাসে পড়ে গেছে, ভালো করে রাখা ছিল না, পড়ে যেতেই পারে, কিন্তু এটাকে হাত দিয়ে এভাবে সরাবে কেন? এটা মানে কী করে হতে পারে ওটা? এবার ওর মনে কিন্তু আরও এইসব দানা বাচ্ছে। তারপর আলটিমেটলি কী করলো, ওর মাকে ডেকে নিয়ে আসলো একদিন। ওর মা তো ইন্টারমিডিয়েট, ওর মা চলে আসছে, ওর মাকেও নিয়ে এসছে, ও পারছিল না আর একা, ও মাকে নিয়ে এসছে, মাকে পুরো ঘটনাটা বলে। এবার কি হলো, আরেকদিন ওর মা আসার যেদিন ওর মা আসবে ওইদিন রাতে একা ঘুমিয়েছে। এবার ও দেখতে পাচ্ছে, এবার এই কথাটা হাউ ফার ইজ ট্রু ফলস আমাকে কেউ জিজ্ঞেস করবেন না, ও আমাকে যেটা বলছে আমি সেটা শেয়ার করছি, সত্যি মিথ্যা আমি জানি না। ও আমাকে বলছে, জয়দা তুমি বিশ্বাস করবে কি করবে না, আমি যেটা দেখলাম সেটা অবিশ্বাস্য। আমি মানে দেখার পর আমার মানে হার্টবিট কোনো আমি মানে সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল। আমি রাতের বেলা ওই 3-3:30 সময় উঠেছি আবার। এবার আমি জাস্ট চোখ খুলেছি, আমি চোখ খোলার পর দেখতে পাচ্ছি, স্পষ্ট দেখতে পাচ্ছি আয়নাটা নিজে থেকে, আয়নার ওই কাপড়টা নিজে থেকে সরছে, ও কাপড়টা নিজে থেকে সরা শুরু হয়েছে। আমি বললাম, বলিস কি? বলে, হ্যাঁ। তুমি বিশ্বাস করবে কিনা জানি না, ইটস ফ্যাক্ট, এটা সত্যি। অনেকে নেগেটিভ এনার্জিতে বিশ্বাস করে না, আমিও করতাম না, কিন্তু এইটা দেখার পর আমি আর নিজেকে রাখতে পারি। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ওই আয়নার উপরে যে কাপড়টা আমি দিয়ে রেখেছিলাম, একটা কী কালার দিয়েছিল জানি না, কি একটা কালার বলেছিল মনে আমার, সেই সেই আমি সবাইকে পরে রিপ্লাই দিচ্ছি, রুদ্র আমি ভালো আছি, আমি পরে রিপ্লাই দিচ্ছি গল্পের পর, নাহলে আমার কনসেন্ট্রেশনটা নষ্ট হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। তো ও বলছে যে মানে কাপড়টা আমার চোখের সামনে থেকে আলতোভাবে সরে গেল, অবিশ্বাস্য। মানে তুমি বিশ্বাস করবে, আমি যে সেন্সলেস হইনি ওটাই আমার বড় ব্যাপার। ও বলছে আমার রাত ওই দিন কাটছিল না, এক একটা মুহূর্ত মনে হচ্ছে, এক একটা মিনিট মনে হচ্ছিল ঘন্টা ঘন্টা, এক একটা ঘন্টা। কোনো রকম সকালবেলা হয়, মাকে ফোন করে আমি ফার্স্ট ট্রেন ধরে বাড়ি চলে যাই। তারপরে ও কী করলো, পুরো ঘটনাটা ওর বাড়ি থেকে ওর মা চলে আসলো ওর সঙ্গে। আলটিমেটলি পর ওকে ওই বেডরুম থেকে পুরো সেট আপটাকে ও চেঞ্জ করতে হয়, কারণ এটা ওর প্রফেশন। ও বেসিক্যালি সরি কী বলে ওটাকে, মেকআপ আর্টিস্ট। সরি, আমি আবার সেই বিউটিশিয়ান বলে ভুল করছিলাম, যেটার জন্য ওর সঙ্গে অনেক তর্কাতর্কি হয়। যাকে সে ইজ এ মেকআপ আর্টিস্ট, তার ওটা দিয়ে তো তার মানে ওটা লাইভলিহুড, অনেক ইউটিউবার ওটা বন্ধ করতে পারবে না। তো আলটিমেটলি সে ওই বেডরুম থেকে পুরো সেট আপটাকে চেঞ্জ করে একটা আলাদা ড্রয়িং রুমে শিফট করে, এবং ও এখন মাকে নিয়ে ঘুমায়। আমি বললাম, এখন কি কখনো উঠে দেখেছিস বা মাঝরাতে যে ওই বেডরুমে কিছু হয় কিনা? বলে, আমি আর ওই যেখানে আমি রেখেছি ওই দরজাটা পুরো বন্ধ করে রেখেছি। এই রুমটাতে এবার সেট আপটা তৈরি করেছি, ওই রুমটাতে আমি পুরো বন্ধই করে রাখি, ওটা আমি রাতে আর যাই না। আমি রাত 10টার পর সব রিল ভিডিও তার আগেই তৈরি করে ফেলি, 10টার পরে আর ওই রুমে আমি যাই না। যা দিনের বেলা যাই, আমি আর তুমি আর বলবে না যেটা, আমি আর পারবো না। আমি যা জীবনে দেখিনি বা যেটা অবিশ্বাস্য, সেটা আমি জীবনে দেখার পর আমি যে আমি মানে জ্ঞান হারাইনি, সেটাই আমার কাছে বড় ব্যাপার। তো এই যে একটা এই যে ঘটনাটা, আয়নার ব্যাপারটা কিন্তু আমি অনেক আগের বারও বলেছিলাম যে আমার ঠাকুমার সঙ্গে কী ঘটেছিল। যে আয়নার তো ঘটনাটা আমি রিপিট করছি না, ইউটিউবের লিঙ্কে আছে, আমার নাম টাইপ করলে এবং সত্যিভূতের গল্প টাইপ করলে সবাই মানে শুনতে পাবে এই গল্পটা। তো এটাতে একটা জিনিস স্পষ্ট বোঝা যায় যে নেগেটিভ এনার্জির অনেক ধরনের প্রভাব, এবং আয়নাটা নেগেটিভ এনার্জিকে খুব অ্যাট্রাক্ট করে, এটা আমি অনেকের মুখে শুনেছি যে আয়না এমন একটা জিনিস যেটাকে নেগেটিভ এনার্জি খুব শুধু আয়না কেন, আমার মনে হয় যে কোনো প্রতিবিম্বকে ওদের খুব মানে খুব বেশি ওদের অ্যাট্রাক্ট করে নেগেটিভ এনার্জিদের।
তো সেটা তো ওর এই ঘটনাটা স্পষ্ট আমি বুঝতেই পারছিলাম, এবং ও যেভাবে বলছিল আমাকে বলতে বলতে মানে মানে ঘাম ঝরছিল, টেলিফোনে বলছিল, বলার সঙ্গেই যখন ওর মোবাইলে ও হাঁপাচ্ছিল। আমি কী হলো, এত হাঁপাচ্ছিস কেন? বলছে আমার মনে পড়ে যাচ্ছে, আমি না ওই যখন আয়নাটাকে যখন আমি শুয়ে আছি পর্দাটা আলতো করে সরছিল না, আমি ভালো করে চোখ ভালো করে তাকিয়ে দেয়, আমি ভুল দেখছি না তো? না, পর্দাটা সরছে না, আমার এই সিনটা মনে পড়লে না আমি এখনও রাতে ঘুমাতে পারি না। মানে এতটাই ভয় পেয়ে গেছে, এবং এতটাই স্ক্যারও যে এই সিনটা মনে পড়লে বলছে আমি রাত্রে এখনও ঘুমাতে পারি না। ও মাকে নিয়েই ঘুমায় এখন, মানে আর একা থাকতে পারবে না বলছে। আমি মানে আমাকে এই কাজটা করতে হবে, কারণ আমি এটা একটা সেট আপ তৈরি করে ফেলেছি, আমার ইউটিউব চ্যানেল আছে, প্লাস আমি অনেক আমার কাস্টমার আছে, আমি মেকআপ আর্টিস্ট, আমি এটাই নিয়ে আমার কেরিয়ার, তো এটা নিয়ে আমি এগোবো। তখন এই জিনিসটার জন্য আমি কী করে এটা ছেড়ে দিই, আর কেউ এটা বিশ্বাসও করবে না। তো তো সেটাই বললাম আর কি, যে মিরর ইজ এ ভেরি ভেরি অ্যাট্রাকটিভ থিং, এটা আমরা সবাই জানি। তো সেটা নিয়ে অনেক কিছু হয়। তো যাই হোক, সময় নষ্ট না করে আরেকটা গল্প বলি। এবার হলো গল্পটা হলো একটা কী বলে ওটাকে, এই মা বাবার নিয়ে, মানে মানুষ, মানে যেটা বলার ছিল যে মৃত্যুর পর মানুষ, মানে মৃত্যুর পরও যে মানুষগুলো বেঁচে থাকে তার প্রতি কতটা মানে একটা আকর্ষণ থাকে, বা সেই মৃত্যুর পরে যে কত আকাঙ্ক্ষা থাকে, সেই আকাঙ্ক্ষাগুলোর প্রতি মানুষের কতটা অ্যাট্রাকশন থাকে, সেটাই একটা মানে ঘটনা মানুষ আমাকে একজন বলেছিল, সেই গল্পটা শেয়ার করছি। এরপরে আমি একটা গল্প শেয়ার করব সবার লাস্টে, সেটা কিন্তু খুব অদ্ভুত। গল্পটা এই জন্য অদ্ভুত, আমরা কী ভাবি ভূত, ভূত মানে কি ভয়ঙ্কর কিছু, নেগেটিভ এনার্জি, আমরা ভয় পাই, বাবা ভূত আছে, ওই বাড়িতে যাবো না, ভূত আছে, থাক মানে ফিল করবো না। কিন্তু একটা ফ্যামিলি আমাকে ফোন করেছিল, হাজব্যান্ড ওয়াইফ, বলছে আমরা ভূত নিয়ে থাকি। আমি তো শুনে অবাক, আমি শেয়ার করবো, গল্পটা বলবো সবার লাস্টে। আমি তো অবাক শুনে, যে ভূত নিয়ে থাকে, বলেন কি, বলে হ্যাঁ। আমি বলছি গল্পটা, সবার লাস্টে বলছি গল্পটা, খুব ইন্টারেস্টিং, আমার খুব ভালো লেগেছে গল্পটা। তো যাই হোক, এই গল্পটা রিসেন্টলি আমি কিছুদিন আগেই গল্পটা কালেক্ট করেছি। তো যেটা বলছিলাম, তো একটা ফ্যামিলিতে শ্বশুর শাশুড়ি, ছেলের বউ, একটা ছোট্ট বাচ্চা, 4 বছরের বাচ্চা, নাতি। তো হঠাৎ কোনো একটা কারণে, করোনা নয়, হার্ট অ্যাটাক বা এরকম কিছু কারণে শ্বশুরমশাই মারা যান, মানে ওই ছেলের বাবা মারা যান। এবং ওনার এই মানে পরিবারের প্রতি খুব একটা বেশ একটা আকর্ষণ ছিল, একটা ভালোবাসার জায়গা ছিল। উনি নাতি ছেলের বউ, অফকোর্স ছেলে, সবাইকে খুব ভালোবাসতেন। তো ওনার মৃত্যুর পর সবারই খুব কষ্ট হয়, অসুবিধা হয়, দুঃখ লাগে, এটা খুব স্বাভাবিক। এবং নাতিটাকে যেহেতু খুব ভালোবাসতেন, তো এইরকম একদিন ঘটনার পর উনি কী করলেন, একবার উনি বসে বসে যাচ্ছে, এরকম দিন যাচ্ছে, শ্রাদ্ধ শান্তি হয়ে যায়, মাসখানেক চলে যাওয়ার পর হঠাৎ দেখছে বাড়ির মা, মানে ছেলের বউ, নাতিটা ছোট, 2-2.5 বছর হবে, অল্প অল্প কথা বলতে শিখেছে, মানে ওর বাচ্চাটা খেলছে আর হাসছে, খুব হাসছে আর খেলছে, একটা ওই যে রুমটা দাদু থাকতেন সেই রুমটার দিকে তাকিয়ে। তো দাদু বলছেন যে কি হলো ঘটনাটা, যে তো আমি সেই সময় হঠাৎ করে মনে হলো কি, যে কেউ যেন ওই রুমটাতে ওর দিকে, ওই বাচ্চাটার দিকে তাকিয়ে হাসছে। আমি না ব্যাপারটা যখন বললো, আমি একটু বললো কী বলছে ওটা, বলে হ্যাঁ আমার বাচ্চাটা ওই যে রুমটাতে ঠাকুমা থাকে, সরি আমার দাদু, মানে আমার শ্বশুরমশাই থাকতেন, সেই শ্বশুরমশাইয়ের রুমটা থেকে তাকে খুব হাসছিল। তো ওটা কিছু বিয়ে করেনি, যাচ্ছে। কিন্তু ওই বলতো, ওই মানে ছেলের বউটা বলছিল যে আমাদের মনে হতো বাবা আমাদের সঙ্গে আছে, বাবা আমাদের সঙ্গেই ঘুরে বেড়াচ্ছে, থাকে। তো
দেখুন এবার নিজের বাড়ির শ্বশুর বা আমার বাবা যদি কেউ হয়, সে যদি ঘুরে বেড়ায়, মানে শ্বশুরে নাই হোক আত্মার রূপে, ও তোর ভয় লাগবে না। মানে ভূত হোক, নেগেটিভ এনার্জি হোক, সে তো বাবা। মানুষ বলে না যে মানুষ বা কেউ মারা গেলে তাকে দেখা দেয়, তো মানুষ ভয় পায় না, মানুষ ভয় পায় না। আমি যখন, আমার দিদিমাও যখন মারা যায়, আমি একা ছিলাম। আমাকে অনেকে বলেছিল দিদিমা তোকে খুব ভালোবাসতো, তাতে তোকে দেখা দিতে পারে। আমি না, ভয় পাবো না তো। আমার দিদিমা আমাকে ভালোবাসতো, আমি জানি আমার দিদিমা আমার খুব বেলিবার ভালোবাসতো আমাকে, আমার মার থেকে বেশি আদর করতো আমার দিদিমা। হ্যাঁ সত্যি আমাকে দেখা দিয়েছিল, আমি ভয় পাইনি, আমার বেশ ভালোই লেগেছে আরও, যে আমি দিদিমার মতো কাউকে, দিদিমাকে দেখতে পাচ্ছি। তো ঠিক ওনাদেরও যে মানে ভালো লাগতো যে ওর বাবা নেই, কিন্তু হচ্ছে বাবার একটা মানে প্রতিবিম্বর মতো একটা, বা একটা মানে দেখতে না পেলেও একটা ফিলিংস উনি করতে পারছেন। ইভেন নাতিটা পর্যন্ত কিছু হাসছে, খেলছে, খিটখিট করে হাসছে ওই রুমটা দিকে তাকিয়ে, এখন দাদুর সঙ্গে খেলতো সারাদিন। তো এরকমভাবে চলছে, কিন্তু জিনিসটা আস্তে আস্তে একটু মানে নেগেটিভ দিকেই যাচ্ছিল। এবার ধরুন ওই ছেলে বাথরুমে চান করতে গেছে, হঠাৎ বাথরুমের বাইরে থেকে খুব শব্দ হচ্ছে, টক 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 করে শব্দ হচ্ছে। তো এসে জিজ্ঞেস করছে, এই তুমি কি বাথরুমে নক করেছিলে? বলে আমি কেন বাথরুমে নক করবো, তুমি যদি বাথরুমে থাকো তো আমি তো তোমাকে ডাকবো, আমি নক করবো কেন? বলে না, আমি বাথরুমে তোর ভিতরে ছিলাম, 2-3 বার কেউ নক করলো। বাবু কোথায়? বলে বাবু তো ঘুমাচ্ছে, মানে বাবু মানে ছেলে, ছেলে তো ঘুমাচ্ছে, সকালবেলা আমি কেন বাবু তোমাকে নক করতে যাবে? এই গেল এই একটা ঘটনা। তারপর বউ বা যখন বিভিন্ন সময়ে রান্নাঘরে থাকে, ওই শ্বশুরমশাই একটা চেয়ার নিয়ে বসে টিভি দেখতেন। একটা প্লাস্টিকের মোটা চেয়ার ছিল, মানে ভারী মতো চেয়ার। মানে আজকাল কী হয়, টাইলসের প্লাস্টিকের চেয়ারগুলোর যদি ওই যে পাগুলো যদি শক্ত না হয় ভেঙে যায়, সেজন্য একটা ভালো শক্ত চেয়ার ছেলে কিনে দিয়েছিল, যাতে তুমি চেয়ারটাতে বসো, কাঠের চেয়ারে তুমি বসতে পারছো, মানে ভালোবাসো না, তুমি ওটাতেই বসো। আর ওই চেয়ারটা একটা ভারী বলে টানলে একটা শব্দ হতো। যখন বৌমা রান্নাবান্না করছে তখন ও শুনতে পাচ্ছে যে ওই চেয়ার টানার শব্দটা। একদিন এরকমই অবস্থা, তখন শব্দ হচ্ছে, তো ছেলেকে জিজ্ঞেস করছে, এই শব্দটা কোথা থেকে আসছে? ছেলেটা বলছে, দাদু দাদু। কী বলিস দাদু? বলে হ্যাঁ দাদু, এইটুকু বলতো। ছেলেটা তো আর ছোট্ট, 2.5 বছরের ছেলে, আর কতটুকু কথা বলবে? দাদু, ও খালি বলছে দাদু। তারপরে এরকম কয়েকদিনই শব্দ হতো, ও রান্নাবান্না করতো যখন, তখন ওই রুমটা থেকেই সব শব্দ আসতো। বাথরুমের দরজায় কেউ নক করা, তারপরে ওই রুমের ওই যে প্লাস্টিকের চেয়ারটা, যে চেয়ারটা বসে উনি টিভি দেখতেন, পেপার পড়তেন বা নাতির সঙ্গে খেলতেন, সেই চেয়ারটা কেউ টানছে, শব্দটা মানে উনি যেভাবে টানতেন চেয়ারটা, মানে চেয়ারটা এদিক ওদিক করতেন, চেয়ারটা যদি ভারী ছিল উনি টেনে টেনে সরাতেন, সেই শব্দটা, একটা ঘষার শব্দটা সেই আসতো, মেঝের সঙ্গে ঘষছে যে শব্দটা। তো না, এইভাবে অনেক সময় করার পর ওনার মানে একদিন গিয়ে ওই মানে ছেলের বউকে চেয়ারটাকে একবার টানলো, টেনে দেখলেন হ্যাঁ সেম শব্দ, যে শব্দটা শুনতে পাচ্ছেন উনি নিজে টেনে একবার দেখে নিল যে সেই শব্দটাই কি, দেখলো হ্যাঁ সেই শব্দটাই হচ্ছে। এবার বেশ একটু মানে এবার আস্তে আস্তে একটু ভয় ঢুকলো। এতদিন একটা অন্য ব্যাপার ছিল, শ্বশুরমশাই ছিল, এই ঘটনাটা ওনার মাকে বলেন, 2-4 জনের কথা শুনলেন, বলতে বলতে অনেকটা স্প্রেড হয়ে যায়। এবার যা হয়, স্প্রেড হয়ে যাওয়ার পরে অনেকে অনেক কিছু বলবে, যে এটা তোমার বাড়িতে ছেলে আছে, তোমার বাড়িতে ছোট্ট একটা বাচ্চা আছে, এরকম করাটা ঠিক নয়, তুমি এটা কিছু প্রতিকার করো, তুমি এটা কিছু করো, এরকম কিছু একটা। তো এবার ওনারও মনে হচ্ছিল তাই, এরকম করতে অনেক কিছুই হচ্ছিল, খারাপ লাগছিল, চলছিল। এর মধ্যে ওর বর একদিন অফিসিয়াল ট্যুরে যায়, বাইরে চলে যায়। বাড়িতে ও আর ওর ছেলে ছিল, যেহেতু শাশুড়ি মা, বলতে ভুলে গেলাম, শাশুড়ি মা ওনাদের সঙ্গে থাকতেন না। শাশুড়ি মা ওই মানে ওনার শ্বশুরমশাই মারা যাওয়ার পর অন্য ছোট ছেলের কাছে চলে যায়, বড় ছেলের কাছে থাকতেন না। অতএব বাড়িতে ওই ছেলে, বাচ্চা ছেলে, ওর ছেলের বউ আর ওই ছেলে থাকতো, আর কেউ নেই। তো যেহেতু ছেলে চলে যায় অফিসিয়াল ট্যুরে, তো মা আর ছোট বাচ্চাটা এরকম ঘুমিয়েছে, হঠাৎ শুনে রাতের বেলা দরজা ধাক্কানোর শব্দ। এবং দেখুন, দরজা নক করা বা দরজা ধাক্কা দেওয়ার কিন্তু প্রত্যেকটা লোকের একটা আলাদা মানে স্টাইল থাকে। যেমন আমি যদি মানে কোনো কেবিনে দরজা ঢুকি, বা আমার কেবিনে যদি কেউ দরজা নক করে ঢুকে, আমি কিন্তু দরজার নককে বুঝে পারি যে কে ঢুকলো, মানে কে নক করছে।
আমার ধরুন 2-3টে স্টাফ আছে, ধরুন অমিত করছে না বিকাশ করছে, আমি দরজা নকিংয়ের শব্দে বুঝতে পারি। এবার আপনার বাড়িতেও যদি কেউ দরজার নক, কলিং বেল না, দরজার নক, অনেক সময় কি আমরা রাতের বেলা দরজার নক করি না, বাচ্চা ঘুমিয়ে আছে, নক করে নকিংয়ের স্টাইলে বোঝা যায় যে জয় এসছে বা অমুক এসছে তমুক এসছে। যেভাবে নক করছিল ওর শ্বশুরমশাই ওভাবেই নক করতেন, অনেক রাতে দরজায় নক করছেন, এবং নক করার স্টাইলটা ওনার শ্বশুরমশাই বাজার, প্রতিদিন সকালবেলা বাজারে যেতেন, বাজার করার পর এসে ওইভাবে দরজায় নক করতেন। উনি কলবিয়ানটা বেশি বাজাতেন না, যখন ছোটো বাচ্চা ঘুম থেকে উঠে যাবে সেই জন্য আমরা, বাচ্চা থাকলে যা হয়, কলিং বেলটা আমরা অ্যাভয়েড করি, আমরা দরজায় নক করি। যেভাবে নক করছিলেন ওই শ্বশুরমশাইয়ের নকটা স্পষ্ট বুঝতে পারছিলেন। বউয়ার দরজা খুলেনি, বুঝতে পেরেছিলেন দরজা খুলেনি, সাহসও দেখাননি। এবার ওদের ছেলের বউর মনে একটা আস্তে আস্তে ভয় দেখা শুরু হলো, কারণ ঘটনাগুলো এত বেশি হচ্ছিল যে ওর পক্ষে আর অতটা নেওয়া সম্ভব হচ্ছিল না, তো ভয় পেতে যাচ্ছিলেন। তো করতে করতে কিছুদিন যায়, আরও কিছুদিন যায়, আরও কিছু মানুষের সঙ্গে আলোচনা, সবাই বলছিল না এটা একটা কিছু করা দরকার, তোমার ছেলে বাচ্চা আছে, এই একটা নেগেটিভ এনার্জি এরকম তোমাকে, শ্বশুরই হোক যাই হোক, সে তো আর এখন নেই পৃথিবীতে, তাই তো নেগেটিভ এনার্জি, এটা তো ভূত, তো তাকে আর বেশি প্রশ্রয় না দেওয়াটাই ভালো, তোমাদের কিছু করা উচিত। তো এটা ওদের খারাপ লাগছিল, ছেলের সঙ্গে আলোচনা করছিল, বললো কী করবি দেখো, একটা চিন্তা ভাবনা করো, কিছু তো করতে হবে। তো এই বলতে বলতে হঠাৎ একদিন, বেশি রাত নয়, রাত 9:30 খানিক, 9:30 না, 10:30 খানিক হবে, ওই ড্রয়িং রুমের সোফার মধ্যে ওই বসে আছে তোমার, আমি সবার প্রশ্নের পিয়ালি একটা কোয়েশ্চেন করেছো, আমি যখন রিপ্লাই করবো না তখন আমি দিয়ে দেবো তোমাকে, হ্যাঁ আমি রিপ্লাই করবো যখন তখন দিয়ে দেবো, ঠিক আছে? আমার মনে হচ্ছে তোমার বেডরুমে বোধহয় আয়না আছে, এনিওয়ে আমি পরে তোমার রিপ্লাই দিয়ে দেবো। তো আমি ওই সবাই বসে আছে, মানে ওই ছেলে অপেক্ষা করছেন, ছেলের যেহেতু প্রাইভেট তোমার নাইট শিফটে কাজ হচ্ছে, তো ছেলে 12টা নাগাদ আসে, ছেলে আসলে একসঙ্গে ওর মানে বর আসলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া, বাচ্চা ঘুমিয়ে পড়েছে, বসে বসে টিভি দেখছিলেন বা মোবাইল দেখছিলেন, এরকম কিছু মোবাইল ঘাটছেন। হঠাৎ দেখতে পাচ্ছে জানলাটা একটু খোলা ছিল, তো কতগুলো কুকুর, ওই রাস্তায় তো স্ট্রিট ডগ থাকে, তো হাজারো স্ট্রিট ডগ সবারই থাকে, কতগুলো কুকুর দৌড়ে দৌড়ে ওর দরজাটার দিকে তাকিয়ে খুব জোরে হাঁকছে, ভীষণ জোরে জোরে ডাকছে, মানে ভয়ঙ্করভাবে ডাকছে। ও দরজার জানলাটা পুরো ফাঁক করে খুলে দেখলো কুকুরগুলো মানে কাউকে যেন দেখলে হঠাৎ করে খেপে উঠে, এবং ওইটাকে টার্গেট করে প্রত্যেকটা কুকুরই ওদের দরজার দিকে তাকিয়ে খুব জোরে জোরে ডাকছে, কিন্তু দরজার সামনে কেউ নেই। আর কুকুরগুলো দৌড়ে দৌড়ে আসছে, দরজার সামনে আসে দাঁড়িয়ে, আবার ঘুরে যাচ্ছে, আবার দৌড়ে দৌড়ে যাচ্ছে, আবার ঘুরে এসে ওই কুকুর ওর দরজাটা মানে মেইন দরজার সামনে দাঁড়িয়ে মানে চলে যাচ্ছে। তো ব্যাপারটা ওর কাছে ঠিক ঠেকলো না, মানে মনে হচ্ছে কিছুটা তো মানে হচ্ছে ভুলভাল, এটা গড়বড় তো হচ্ছে। এবার ওনা চলে গেল, বলে ঠিক আছে, যে কুকুর হয়তো অন্য কি না কি দেখেছে, হয়তো অন্য কুকুর হতে পারে। ঠিক ও দরজার জানলাটা বন্ধ করে ড্রয়িং রুম থেকে মানে দরজার রুমটা থেকে ও বেডরুমের দিকে যাচ্ছে, আবার সেই নক করা, টক 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 টক, ওই যে শ্বশুরমশাই যেভাবে নক করতেন দরজার শব্দটা, স্পষ্ট সেই শব্দ। তখন ও চিন্তা করলো, ও তার মানে কিচ্ছু একটা তো কুকুরগুলো দেখছিল, কুকুরগুলো তো ঠিকই দেখছিল, দ্যাট মিনস বাবা এসেছিলেন, কুকুরগুলো ঠিকই দেখছিলেন, কুকুরগুলো তো দেখতে পায়। এরা অনেকেই, আমি অনেকবার বলেছি যে কুকুরের, আমরা সবাই জানি যে কুকুরের সিক্স সেন্স কিন্তু খুব বেশি হয়। বাড়িতে যদি কখনো নেগেটিভ এনার্জি প্রবেশ করে, তাহলে যে আপনার বাড়িতে যদি কুকুর থাকে, তাহলে কিন্তু কুকুর সবার আগে রিয়েলাইজ করবে। যদি বাড়ির কুকুর, আপনার পোষা কুকুর, যদি কোনো কারণে কোনো একটা পার্টিকুলার দেয়ালের দিকে, কোনো চেয়ারের দিকে তাকে যদি খুব জোরে জোরে ডাকে, বিনা কারণে খুব জোরে জোরে কাঁদছে, তাহলে আপনি বুঝবেন যে এখানে আপনার বাড়িতে বা কোনো কারণে নেগেটিভ এনার্জি আছে। সেটা কিন্তু আমার কথা নয়, এটা প্যারানর্মাল অ্যাক্টিভিস্টরা বলে, আমি স্টাডি করেছি, আমি সেটাই আপনাদের শেয়ার করলাম। আমার বাড়িতে কুকুর নেই, আমি সেটা জানবো না কখনো, কিন্তু আমি যাদের বাড়িতে কুকুর আছে আমি মানে জেনেছি। আমি পরের যে ঘটনাটা বলবো, যারা বলছিল যে আমরা থাকি, তাদের এই কথা বলেছে যে ওই পার্টিকুলার মানে কুকুর কিন্তু খুব ভালো বুঝতে পারে, মানে পোষা কুকুর যদি আপনার বিনা কারণে, আপনি বারবার বলছেন এই চুপ কর থাম, ও থামছে না, ও একটা পার্টিকুলার ডাইরেকশনের দিকে তাকিয়ে খুব জোর চিৎকার করছে রাতের বেলা,
বিনা কারণে, তখন বুঝবেন ওইখানে একটা কোনো নেগেটিভ এনার্জির আছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন না, কুকুর কিন্তু দেখতে পায়। কুকুরের সিক্স সেন্স কিন্তু খুব স্ট্রং হয়। তো যাই হোক, কুকুরগুলো যেহেতু ওই দরজার দিকে টার্গেট করে বারবার চিৎকার করছিল, মানে ওই শ্বশুরমশাই ছিলেন। তো যাই হোক, ওনারা যেহেতু এটা ভাড়া বাড়ি ছিল, যে বাড়িতে থাকতেন ওরা ভাড়া বাড়ি ছিল, ওনারা ওই প্রতিকার করেন। কিন্তু প্রতিকার করার পর যেদিন ওরা এইসব নিয়মগুলো করেন, বিভিন্ন ধরনের শ্রাদ্ধ হোক, পুজো হোক, যাই হোক, ওদের মনটা খুব ভারাক্রান্ত হয়েছিল যে বাবা তো আসতো, মানে বাবা আমাদের কাছে তো আসতো, সে আমাদের কোনো ক্ষতি করেনি, কিন্তু যেটা উনি যেভাবে উনি মানে বোঝাতে চাইছেন যে আমি এসছি, সেই ধরনটা ভয়ঙ্কর এবং সেটা মেনে নেওয়া যায় না। এবং বাচ্চা বড় হচ্ছে, বাচ্চা তো স্পষ্ট বলছে যে দাদু দাদু, তো সেই জায়গাটা তো মানে খুব ভয়ঙ্কর হবেই। তো সেটা অনেকেই মানে মেনে নিতে পারবে না। অতএব সেটা পরে হয়তো আর আসেনি, বা সেইভাবে সেভাবে নিয়ে বাড়িটা অনেক বাড়ি বাঁধানো বলে, অনেকে অনেক কিছু করে, মানে যারা এইসব বিশ্বাস করে। তো অনেক কিছু করার পর ওটা এখন চলে যায় আস্তে আস্তে। পাওয়ার পর ওই গয়াতে গিয়ে পিণ্ডিও দিয়ে এসেছিলো ওই ছেলে, তারপর থেকে আস্তে আস্তে এটা কমে যায়। এখন ওদের ওই বাড়িতে থাকেও না, আমি জিজ্ঞেস করছি, অন্য অন্য জায়গায়, অন্য শহরেই ওরা শিফট হয়ে যায়, এখানে নেই। তো ওদের সঙ্গে এই ঘটনাটা ঘটেছিল। তো তো এইটাই বোঝা যায় যে মানে মানে মা বাবা হোক আর যারা খুব মানে খুব কাছের হয়, তারা কিন্তু আপনার কি বলে, এই মানে মৃত্যুর পরও মানে যেই ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণটা থেকে যায়। এটা অনেক এরকম অনেক ইনস্ট্যান্স আছে, বা অনেক ঘটনা আছে যেটা আমরা অনেকেই জানি যে এরকম ঘটে থাকে, এরকম অনেক হয়। তো সেটা একটা ঘটনা আমি শেয়ার করলাম। আচ্ছা, আর বেশি দেরি করবো না, আর দুটো বলবো, তারপরে আমার এনার্জি। আমি একটু জল খেয়ে নিই, আপনারা কিছু মনে করবেন না। আচ্ছা, এইবার আমি একটা পুরনো গল্প বলছি। সেটা আমার সেই পুরনো আমার দিদিমা এবং ঠাকুমার মুখে শোনা সেই পুরনো অবিভক্ত বাংলাদেশের গল্প। সেটা ওই অনেক আগের, তখন বাংলাদেশের তখন বাংলা মানে পশ্চিমবঙ্গ ছিল না, আসাম পশ্চিমবঙ্গ এসব কিছু ছিল না। ওরা এসব ওপার বাংলা এপার বাংলা এসব গল্প ছিল না, তখন একটাই ছিল ভারত। তো সেই সময়কার গল্প এটা। তো ওই সময় আমার দিদিমা আবার পিয়ালি বসু, আমি মিরর নিয়ে যদি বলতে যাই তাহলে তো গল্প বলা হবে না। আপনি আমাকে পিং করুন মেসেঞ্জারে, আমি বলবো। আপনি মেসেঞ্জারে আমাকে পিং করুন, ঠিক আছে? আমি আপনাকে বলবো আপনার যা যা কোয়েরি আছে, আমি যতটুকু জানি বা আমি যতটুকু শুনেছি অন্যের মুখে, আমি বলবো আপনাকে। আপনার কোয়েরি যদি থাকে আমি চেষ্টা করবো, আমি সাধ্যমতো আপনাকে আমার যতটুকু জানা আমি আপনাকে শেয়ার করবো। আপনি পিং করুন। আমি এখানে বললে আমি আর গল্প বলতে পারবো না, আমি শুধু মিরর নিয়ে আলোচনা করলে অন্যরা সেটা নিশ্চয়ই ভালো লাগবে না, ঠিক আছে? আপনি আমাকে পিং করুন মেসেঞ্জারে, আমি আপনার সঙ্গে বলবো যা আপনি জানতে চান, চেষ্টা করব। আমি তো আর মানে অতটা এক্সপার্ট নই, আমি যতটুকু জানি আপনার সঙ্গে শেয়ার করব। আচ্ছা, এবার আমার ওই অবিভক্ত বাংলাদেশের সেই গল্পটা বলি। আমার ঠাকুমার মুখে শোনা গল্পটা, এবং সবাই লাস্টে কিন্তু সেই গল্পটা বলবো, সবাই শুনবেন, যে মানে মানুষ মানে ভূত পজিটিভ এনার্জি হয়, সেটা আমি শেয়ার করবো আজকে। তো ছোট্ট করে গল্পটা বলে নিন, যেটা বাংলাদেশের গল্পটা। তো আমার ঠাকুমার মুখে শোনা গল্প। আমার ঠাকুমার যে যা ছিল, সে যার একটা হ্যাবিট ছিল, ওই সন্ধ্যের পর, মানে গ্রাম বাড়ি তো ওখানে ইলেকট্রিকের কোনো গল্প নেই, ওই হাতের ওই ভারিকেন টাইপের আলো নিয়ে সন্ধ্যের পর পুকুরের দিকে যেত। পুকুরে মানে কাজ করতো, মানে দিনের বেলা লজ্জা লাগতো বা কোনো কারণে সন্ধ্যের পরেই যেত। তো অনেকে সবাই বলতো, আমার ঠাকুমাও বলতো শুনেছি, বা বাকি বয়স্ক গার্জিয়ানরা যারা ছিল ওই সময়, বলে তুমি বউ মানুষ, তুমি রাতের বেলা ওই পুকুরে কেন যাও? তুমি দিনের বেলা যেতে পারো, সকালবেলা যেতে, তুমি রাতে বলে না, আমি রাতেই ভালো লাগে। তো এরকম একদিন যায়, একদিন গেছে পুকুরের মানে ওই ঘাট বাঁধানো পুকুর তো সবাই চিনি আমরা, সিঁড়ি দিয়ে সিঁড়ি ঘাট বাঁধানো পুকুর। তো পুকুরে গেছে, আর পুকুরের চারিদিকে বিভিন্ন ধরনের গাছ আছে, তোমার কি বলে, এই বিভিন্ন ধরনের গাছ।
ফল গাছ, ঠান্ডার দিনে সবজি হয় সেই সবজি টবজি গাছ। তো এরকম পুকুরে গেছে, পুকুরের পাড়ে বসে কি যেন কাজ করে, ঠিক সন্ধ্যের ঠিক সময়, মানে সন্ধে হয়ে এসছে, যা সন্ধে হয়েছে, বসে কাজ করছে নিঝুম, একদম পাতা পড়লে শোনা যায়। হঠাৎ কিছু পার মানে মানে পাতা পড়লে, পাতার উপরে হাঁটলে একটা শব্দ হয় না যে পাড়া ছপছপ করে, ওই মরা পাতার উপরে হেঁটে হেঁটে হাঁটছেন শব্দ। তো উনি ওই মানে আমার দিদিমার যা, আমার দিদিমার নাম ধরে ডাকছেন। আমার দিদিমার নাম ছিল রেবা, রেবা আমার দিদিমার নাম ছিল। তো আমার দিদিমার নাম ধরে ডাকছেন, বলছে রেবা নাকি রে, উত্তর দিচ্ছে না কেউ। তারপরে আরও দু একজন বৌদিকে চিনে, সেই বৌদিকে কোনো উত্তর আসছে না, কিন্তু ওই পাতাতে হাঁটছে বা কেউ যাচ্ছে, মানে তো ওরা বলছে কী রে তুই আগে আমার সঙ্গে মজা করছিস কেন, তোরা কী করছিস এখানে, আমাকে উত্তর দিচ্ছিস না কেন। ও নিজের মতো বসে কাজ করছে। কাজ করতে করতে এমনটাই মানে অন্যমনস্ক কাজ করছে যে কি বুঝতে পারছে না। আর কিন্তু অমুক বৌদি তমুক বৌদি সব বৌদির নাম আছে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। কিন্তু যখনই ওইরকম ঘুরে তাকাচ্ছে যে কে দেখে, কেউ দেখতে পাচ্ছে না। কিন্তু আবার যখন ওই ঘাটে বসে কাজ করছিল, তখন কিন্তু আবার সেই শব্দটা শুনতে পাচ্ছে। ওই মানে কেউ যেন গাছের মধ্যে কিছু একটা পারছে, মানে তোলার চেষ্টা করছে, হাঁটছে গাছের চারিপাশে, সেরকম মনে হচ্ছে। বেশ একটা মানে ওরা মনে হলো কী হলো ব্যাপারটা। ও কিন্তু ভয় পেত না। আমার দিদিমা বলেছিল যে দিদিমার যা কিন্তু ভয় পেত না। আর আগের দিনের মানুষের এমনিতেও ভয় কম ছিল, ভয় ডরটা বেশি ছিল না। আর এই ধরনের নিরিবিলি পরিবেশে বড় হয়ে অভ্যস্ত। আমরা এখন নিরিবিলি পরিবেশ খোঁজার জন্য গ্রামে যাই, ওটা তো গ্রামে। এরকম মোবাইল ছিল না, লাইট ছিল না, কিছু ছিল না। ওই সন্ধ্যের পর সব খেয়ে দিয়ে শুয়ে পড়তো, ওরকম লাইফস্টাইল ছিল। তো এটা অত কিছু ভাবিনি, যে ঠিক আছে যাই হোক কিছু একটা তো ছিল। এরকম ভাবতে ভাবতে কাজ করে যাচ্ছে। হঠাৎ মানে মানে শব্দটা খুবই মানে কাছে দিকে চলে আসে। এবার কাছের দিকে চলে আসার পর আমার কি বলে দিদিমার যা কেউ যেন ধাক্কা দিয়ে জলে ফেলে দেয়, মানে পুকুরের মধ্যে পড়ে ফেলে দেয়। তো পুকুরের মধ্যে ফেলে দেওয়ার পর খানিক সময় যাওয়ার পর আমার দিদিমার খুব স্ট্রং ছিল সিক্স সেন্স। দিদিমা বুঝতে পারছিল যে কিছু একটা বোধহয় এটা মানে গড়বড় হয়েছে। দিদিমা আরও দুজন পুরুষ লোককে নিয়ে ওই ঘাটের পাড়ে গেছেন, যে এখন এতক্ষণ ধরে আসছে না কেন, দেখে আসি। হার্ডলি 5-6 মিনিট হবে, গিয়ে দেখেন নেই। খোঁজাখুঁজি করে আলো টালো জ্বালিয়ে দেখে ওই জলের মধ্যে পড়ে আছে। জলের মধ্যে পড়ে আছে। সবাই মিলে তুলে বাড়িতে নিয়ে আসার পর, বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার পর সবচেয়ে খারাপ ব্যাপারটা কী হলো বলতো? সবচেয়ে খারাপ ব্যাপারটা হলো ওনার পুরো শরীরটা একটা পিচ্ছিল আটালো মতো হয়ে গেছে। মানে কীরকম আঠালো আমি বলি, আমি জিজ্ঞেস করেছিলাম ঠাকুমাকে, দিদিমাকে, এটা কী রকম আঠালো ছিল? বলো মাছ দেখেছিস তো? বলে হ্যাঁ মাছ দেখেছি। মাছ, বড় মাছ যদি অনেক সময় জলে থেকে এরকম একটা আঠালোর মতো হয় না, মাছের আঠালোর মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অল্প সাদা সাদা একটু ফেনা ফেনা টাইপের, হ্যাঁ ঠিক সেরকম একটা পুরো শরীরটা এরকম আঠা দিয়ে হয়ে গেছিলো। তাহলে এটা কেন করবো যাই না, ঘন্টা দুই এখানে ছিল, তারপরেই এরকম হয়ে যায়। ডাক্তার টাক্তার দেখানো হয়, শরীর ভালো হয়। কিন্তু ওই যে শরীরের মধ্যে যে একটা মানে একটা কি আটার মতো হয়ে গেছিলো, যে পুরো ওই যে মাছের যে যেরকম একটা আঠালে হয় যে একটা থাকে, সেই একটা জিনিস পুরো শরীরে লেগে যায়। এবং এই জিনিসটা ওই আমার বলছিল আমার ঠাম্মা যে অনেক দিন ছিল। এটা অনেক ডাক্তার দেখিয়েছে, অনেক স্কিন স্পেশালিস্টও সেই সময় ছিল না। এখন আমরা বলতাম যে স্কিন স্পেশালিস্ট ডাক্তার দেখাই, কী হলো স্কিনে, ওটা আমার কেন এরকম হচ্ছে আটা আটা, মানে একটা মানে এটা একটা মানে স্কিনটা যেরকম একটা চিপচিপে হয়ে গেছে, এরকম কেন আগে হতো না, হঠাৎ করে এরকম কেন হচ্ছে। সেটা অনেক দিন ট্রিটমেন্ট করায়। ট্রিটমেন্ট করার পর দেখছে যে একটু সাদা সাদা মতো চামড়া উঠছে, কিন্তু তারপরে আবার সেই যে হয়ে যাচ্ছিলো। মানে বিশেষ করে চান করে আসার পর থেকে এরকম হয়ে যাচ্ছিলো। এটা কি কারণ ছিল, সাইন্টিফিক কারণে কী ছিল জানি না, কিসের মধ্যে পড়ে গেলে জলে পড়ার থেকেই এরকম ঘটনা হচ্ছিল। তো তখন আমার দিদিমা জিজ্ঞেস করেছিল, তোকে কে ধাক্কা দিয়ে ফেলে দিল জলের মধ্যে, তুই কি স্লিপ করে পড়ে গেলি নাকি, পিছলি খেয়ে? বলে না না, আমি তো পিছল খেয়ে পড়ে যাইনি, আমি তো আমাকে কেউ ধাক্কা দিয়েছে। বলে কে ধাক্কা দিয়েছে? বলে আমি স্পষ্ট দেখতে পেলাম সিঁড়ি দিয়ে কেউ নেমে আসছে, তাই আমি ভাবলাম তুমি বোধহয় এসছো বা আমার ওই বৌদি বোধহয় এসছে, তো সেইটা বোধহয় আমাকে কিছু বলতে এসছে। আমি যেই তাকাতে যাচ্ছিলাম, আমি একটা একটা
কোনো শরীর বলবো না, কিন্তু একটা মানে একটা আকৃতি দেখতে পাই, সেটা কিন্তু মানুষ না। বলে যে আমি একটা মানুষ না, একটা আকৃতি দেখতে পাই অনেকটা মাছের মতো, অনেকটা মানে আকৃতিটা অনেকটা বড় মাছের মতো, কিরকম একটা মাছের মতো কি যেন একটা জিনিস আমাকে আলতো করে ধাক্কা দিলে পড়ে গেলাম। তখন আমার এটা তো কি দেখেছিল, কি ধাক্কা মারলো সেটা তো আমার দিদিমা এখন নেই। দিদিমা বলেছিল আমিও জানি না বাবা, আমাকে যা বললো আমি তোকে বললাম। কিন্তু পরে ওরা বলছে এটা অনেক সময় কী হয়, মেছো ভূতের নাম শুনেছেন? মেছো ভূত, বাংলাদেশ, দেশ বাংলায় পুরনো বাড়িতে অনেক গল্প আছে। আমার শীর্ষেন্দু চট্টোপাধ্যায়ের অনেক কিছু, শীর্ষেন্দু মুখার্জির বইয়ে অনেক আছে মেছো ভূত। তো এই ধরনের মেছো ভূতের গল্প হতে পারে, তো বা মেছো ভূতের কোনো প্রভাব হতে পারে, সেটাও অনেক পুরনো গল্প, সেটা আমি আর জানি না বলে সেটা আমি আর আলোচনা করিনি। তো যাই হোক, এটা একটা ঘটনা। তারপরে কিন্তু এটা কিন্তু আমার ঠাকুমা বলছে কী ধাক্কা ফেলেছে মেছো ভূত কিনা জানি না, কিন্তু তো আমার এই যার শরীরে কিন্তু সেই কোনো স্কিন ডিজিজ ছিল না, ওই তারপর থেকে এই পুরো শরীরটা একটা মাছের আটালোর মতো হয়ে যায়। যখন এনেছিল মানে এরকম করে হাত এরকম করলেই যে আঠা বেরোচ্ছিল, এরকম মাসখানেক ভোগান্তি করার পর খালি বারবার এরকম হচ্ছে, স্কিন উঠে যাচ্ছে, করতে করতে অনেক বদ্যি ডাক্তার দেখানোর পর গিয়ে ভালো হয়েছিল, কিন্তু তবু পুরোপুরি ভালো হয়নি, ওইটা কিন্তু থেকেই যায়। ওটা কী ছিল কেউ আজ পর্যন্ত কেউ জানে না। তো যাই হোক, এটা হলো হ্যাঁ, এটা একটা মিস্ট্রি, এটা সত্যি একটা মিস্ট্রি। এরা আমার ঠাকুমা বলেছিল, এটা কনক্লুশন আমিও ড্র করতে পারলাম না, আমি পারবো না। তো আমি যেটুকু আমার ঠাকুমা বললো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আচ্ছা, এইবার আসি সেই ঘটনাটা, যে পজিটিভ মানে ভূতও যদি পজিটিভ হতে পারে আমি বিশ্বাস করবো না। হঠাৎ আমার কাছে একটা ফোন আসে, আজ থেকে বেশি দিন নয়, 4-5 দিন আগে আমাকে ফোন করে একজন ভদ্রলোক বলছেন, জয়বাবু বলছেন। বলে হ্যাঁ আমি জয় বলছি। বলছেন আপনি তো বেশ ভালো ভূতের গল্প বলেন, আমাকে একজন বলেছিল, আমি আপনার ইউটিউবের লিঙ্ক দেখেছি, আপনি তো অনেক গল্প বলেন, অনেকের মুখে শোনা, অনেকের আপনার নিজের এক্সপিরিয়েন্সও বলেছেন, আপনি আর এক্সপিরিয়েন্স তো রোজ হয় না, আপনি সেটা স্বীকার করেছেন, কিন্তু আপনি অনেক কিছু বলেছেন আপনি দেখেছেন, কিন্তু আপনি জানেন কি আমি ভূত নিয়ে থাকি। আমি বললাম বলে কি রে? আমি বললাম আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, আরেকবার বলুন তো। বলে আমি অমুক জায়গা থেকে বলছি, এই আমার বাড়ি, আমি ভূত নিয়ে থাকি। আমাকে বলে, আমি বললাম বলেটা কি, কিছু ঠাট্টাই আর কি করছে নাকি, আমার ভূতের গল্প বলা নিয়ে অনেকে ঠাট্টা ফাট্টা মারছে। আমি ভাবছি সেটা আমার সঙ্গে ঠাট্টা করছে, আমার সঙ্গে মস্করা করছে। তাহলে দেখুন আপনি এরকম কথা কেন বলছেন, আপনি ভূত নিয়ে থাকেন। বলে আমি সত্যি বলছি আপনাকে, আমি সত্যি বলছি আপনাকে যে আমি ভূত নিয়ে থাকি। আমি আমার স্ত্রী থাকি বাড়িতে, আমাদের বাড়িতে ভূত আছে, আমরা ভূত নিয়ে থাকি, আমাদের কোনো ভয় লাগে না, আমরা বরঞ্চ ভালোবাসি। আমি প্রথমে ভাবলাম লোকটা কি সাইকিক, কোনো পাগল টাগল। ওনার মোবাইল নম্বরটা আমার মোবাইলে এসছে, এবং নম্বরটা একজন যে দিয়েছে ভদ্রলোক আমাকে বললেন যে ওনার নামটা বারণ করতে বলেছে, তবু উনি আমার নামটা বলেছেন, আমি নাম বলছি না। তো বলছেন যে উনি আপনাকে আমার নম্বরটা দিয়েছেন, আপনার সঙ্গে কথা বলতে বলেছেন, আপনার গল্প আমি শুনেছি, আমার খুব ভালো লাগে, আমি সেই জন্য আপনার কথা বললাম। আমি চাই আমার গল্পটা আপনি শেয়ার করুন, কিন্তু আপনার নাম, আমার অ্যাড্রেস আপনি বলবেন না। আমি বললাম হ্যাঁ ঠিক আছে নিশ্চয়ই, আপনি আমার অ্যাড্রেসটা বলুন, আমি তো আপনার বাড়িতে। বলে হ্যাঁ বলেছিল আপনি আমার বাড়িতে আসুন। বলে হ্যাঁ নিশ্চয়ই আসবো। তো আমি একদিন অফিস থেকে ফিরে রাতে ওনার বাড়িতে গেলাম। আমার খুব কিউরিওসিটি যে লোকটা আদৌ সত্যি না মানে মিথ্যে কথা বললো। ওনার বাড়িতে ফোন করলাম, বললো হ্যাঁ আপনি বাড়ির অ্যাড্রেস দিলেন, আমি বাড়ি পৌঁছে গেলাম, গাড়িটা লিখে ওনার বাড়িতে পৌঁছালাম। বাড়িটা কিন্তু ফ্ল্যাট নয়, এটা বাড়ি, সাউথ কলকাতায়। বাড়ির খুব কনজাস্টেড জায়গা, কোনো ক্রমে আমি গাড়িটা, ছোটো গাড়ি ছিল বলে আমি গাড়িটা পার্ক করে আমি ওনার বাড়িতে যাই। বাড়িতে এবার দুটো বড় বড় কুকুর আছে, আর আমি এবার কুকুর ভীষণ ভয় পাই। আমার মানে ভালো লাগে কুকুর, কিন্তু আমার ভয়ও লাগে ভীষণ। তো কুকুর আমাকে দেখে বেশ জোরে জোরে ডাকছিল, আর দড়ি দিয়ে দড়িটা যদি ছিঁড়ে তাহলে বোধহয় আমার আজকে রাম নাম সত্য হয়ে যাবে। আমি কাকু ওটাকে ভালো করে বেঁধে দেবে না, কিচ্ছু করবে না। তো আমি যাই, আমি বাড়ি ঢোকার পর কুকুরটাও বেশ নর্মাল হয়ে গেলো, ওই রশিদ মানে কুকুরের চেনটা খুলেও দিল। কুকুর দেখে আমার পাশে এসে বসলো, আমার তো একটু যতই পাশে ঘেসছে আমি একটু সাইড হচ্ছে, আমার ভয় লাগছে। তো যাকে কুকুরের পাশে বসেছি, উনি বেশ গল্প শুরু করছেন। আমার বললেন দেখুন জয়বাবু, আমি আপনাকে চিনি না, আপনার নাম একজনে বলেছে, আপনি গল্প বলেন, আমি শুনেছি, আমার খুব ভালো লেগেছে। আমি চেষ্টা করি, ওটা আমার প্রফেশন নয়, আমার একটা শখ গল্প বলার, আমি চেষ্টা করি। ভালো লাগে যে বলছেন, ধন্যবাদ, কিন্তু জানি না কতটুকু ভালো বলতে পারি, চেষ্টা করি আমার মতো বলার।
তো জানেন, আপনি তো অনেক গল্প বলেছেন, আপনার গল্প আমি শুনেছি, আপনি নিজেও অনেকবার ফিল করেছেন, আপনি বিশ্বাস করেন। তাহলে হ্যাঁ, অবশ্যই মানে মানে বিশ্বাস না করার তো কোনো জায়গা নেই। যারা বিশ্বাস করে না, আমি সবসময় বলি, যারা বিশ্বাস করে না তারা জেগে ঘুমায়। নেগেটিভ এনার্জি নাই যদি বলে কেউ, বলে নেই পৃথিবীতে, তারা জেগে ঘুমায়। তারা ইচ্ছে করে স্বীকার করে না আছে বলে হ্যাঁ একদম সত্যি, বলে এটা আমি বিশ্বাস করি। তো আমরা কিন্তু ভূত নিয়ে থাকি। আর কীরকম? বলে আমাদের বাড়িতে ভূত আছে, আমাকে বলছে। তাহলে আমি এত কনফিডেন্টলি কী করে বলছি? বলে আপনি জানি তো। তা আপনার একা কেন? বলে আমার ছেলে আছে, ছেলে বিদেশে থাকে, ছেলে আসে না। তো আপনার বাড়ির এই গল্পটা বলুন। বলে আমার বাড়িতে একটা কাজের মেয়ে ছিল, তাকে একদম ছোটোবেলা থেকে আমরা বড় করেছি। 10-12 বছর আগে ও হঠাৎ করে একটা অসুখে মারা যায়। তো তারপর থেকে ওকে আমরা আমাদের কোনো মেয়ে ছিল না, আমরা মেয়ের মতো ভালোবাসতাম ওকে। কখনো আমরা কাজের মেয়ে বলে কখনো ট্রিট করিনি, আমরা নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসতাম ওকে। তো যখন এরকম কোনো মানে বাড়িতে অনুষ্ঠান হতো, আমরা ওকে সবার আগে কাপড়, খাবার সব কিছু দিতাম, তারপর আমরা নিজেরা করতাম। ইভেন আমার ছেলের থেকেও বেশি ভালোবাসতাম ওকে। তারপর এই কথা শোনার পর তারপরে কী হলো? বলে মেয়েটা হঠাৎ করে একটা কিছু শারীরিক অসুস্থতায় মারা যায়। তারপর থেকে আমরা এই মেয়েটাকে বাড়িতে দেখতে পাই, আমরা এখনও দেখতে পাই। ইভেন আমার এই যে কুকুর দুটো দেখছেন না, কুকুর দুটো দেখতে পায়। তাহলে কী করে বুঝলেন কুকুর দুটো দেখতে পায়? বলে রাতের বেলা কুকুর দুটো দেখবেন, ওই আমার ওই মানে মেয়েটা, আমি কাজের মেয়ে বলি না, ওই মেয়েটা কুকুর দুটোকে একটা রুমে ওরা ওই খেলে, একাই খেলে। আপনি দেখলে মনে হবে যে একাই খেলছে, কিন্তু ওই মেয়েটার সঙ্গে খেলে, আমার মেয়েটার সঙ্গে খেলে। আমি বললাম আর কীভাবে বুঝতে পারেন? বলে রাত হলেই আমরা ওর মুভমেন্টটা, ওর চলাফেরাটা বুঝতে পারি। আমরা স্পষ্ট বুঝতে পারি মেয়েটা আমাদের পাশে ঘুরছে, পাশে থাকছে, শুধু আমরা দেখতে পাচ্ছি না। বললো যে আমি যদি বলি এই কথাটা, হয়তো আপনি ভাববেন আমি সাইকিক, আমি পাগল, আমি কোনো সাইকিক লোক, বা আমার কোনো ব্রেনে প্রবলেম আছে। কিন্তু আমার স্ত্রী কিন্তু সেম জিনিসই ফিল করে। দুজন তো একসঙ্গে পাগল হতে পারে না। আমি যখনই শুনছি কথাটা, আমার খুব খারাপ লাগছিল। মানে এতটাই যদি হতে পারে। বলছে আমরা কখনো ভয় পাইনি। ইভেন আমাদের বাড়িতে যারা এসে থেকেছে তারাও কখনো ভয় পায়নি, তারাও ফিল করেছে। আমরা রাতের বেলা অনেক সময় বাথরুমে মানে কিচেনের জল খোলার শব্দ পাই, মানে অ্যাকোয়াগার্ড থেকে জল খুলছে সে শব্দ পাই। ফ্রিজ খোলার শব্দ হয়, ও খেতে ভালোবাসতে, ফ্রিজ খোলার শব্দ হয়। ইভেন আমরা এখন থেকে প্রতিদিন রাতের বেলা পেছনের ব্যালকনিতে একটুখানি খাবার দিয়ে রাখি। এবং একটুখানি খাবার মানে ওই আজে বাজে খাবার নয়, আমরা যা বাড়িতে খাই সেই খাবারগুলো একটুখানি দিয়ে রাখি। এবং আমরা পরের দিন সকালবেলা দেখি 50% 30% খাবার নেই। তো আমরা কিন্তু কাঁচা বাংলা যে বলে না, ভূত নিয়ে থাকি। আপনি বিশ্বাস করবেন? আপনারা দেখুন, আপনার গল্পটা আমি সত্যি শেয়ার করব। বিশ্বাস করা না করাটা মানুষের ব্যাপার। অনেকে হয়তো বলবে যে আপনি যেহেতু মেয়েটাকে বেশি ভালোবাসেন, তাই হয়তো মেয়েটার প্রতি আপনার একটা আকাঙ্ক্ষা ছিল বলে আপনি মেয়েটাকে দেখতে পান। কিন্তু আপনি যেহেতু বলছেন আপনার স্ত্রীও দেখতে পায়, আপনার কুকুরও খেলে। বলে হ্যাঁ, আমার কুকুরও ওই আমার মেয়ের সঙ্গে খেলে রাতের বেলা। কেউ বিশ্বাস করুক না করুক, আমি তো জানি সেটা সত্যি। তো আমরা কিন্তু কখনো ভয় পাইনি, বরঞ্চ ও যখন মুভ করে না তখন আমার ভয় লাগে। আমি জিজ্ঞেস করেছিলাম আপনারা কি কখনো ওর সঙ্গে মানে কোনো ধরনের কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলেন? মানে আমি বললাম যে প্ল্যানচ্যাট, বললো না আমি প্ল্যানচ্যাট করিনি। তো প্ল্যানচ্যাট করলেও তো কথা বলা যায় না। হ্যাঁ, এটাও ঠিক কথা বলেছে। আর কন্ট্যাক্টের তো দরকার নেই,
আত্মা তো প্ল্যানচেট মানুষ তো কখন করে, যখন আত্মাকে ডাকে। উনি বলছেন আমার কাছে তো আত্মা আসে রোজ, অতএব আমার প্ল্যানচেটের দরকার নেই। আমি বললাম প্রতিদিনই আসে, বলে না মাঝে মাঝে মিস করে, মাঝে মাঝে আসে না। আপনি বুঝতে পারেন? বলে হ্যাঁ আমি বুঝতে পারি, আমার মাও আমার স্ত্রীও বুঝতে পারে। আর কুকুরগুলো কান্নাকাটি করে, কুকুরের পা দুটোকে এরকম করে রেখে, মানে পা দুটো সামনে করে জড়িয়ে নিচে বসে থাকে, আর কুকুর কান্নাকাটি করে, মানে ও আসছে না। ঘটনাটা খুব মানে পেইনফুল। বললো আপনি আমার ঘটনাটা বলবেন, নাম বলবেন না দয়া করে, জায়গার নামও বলবেন না। আমি কাউকে মানে ভয় দেখাতে চাই না, বা আমার কেউ পাগল বলে ভাবুক সেটাও আমি চাই না। আমি ঘটনাটা শেয়ার করলাম আপনার সঙ্গে, কারণ আপনি গল্প বলতে ভালোবাসেন বলছেন, সেই জন্য আমি শেয়ার করলাম। তো আমাকে উনি ইনভাইট করেছিলেন যে আপনি এক রাত্রে এসে থাকুন, ফিল করুন। আমি বললাম দেখুন আমি আপনার কথা বিশ্বাস করেছি, আমার ফিল করার দরকার নেই, কারণ আমি নিজে ফিল করেছি অনেকবার। অতএব এক্সিস্টেন্স নন এক্সিস্টেন্স নিয়ে আমার কাছে কোনো ডিবেটের দরকার নেই। আমি সে কোনো ডিবেটে যেতে চাই না, কারণ আমি জানি ইটস এক্সিস্ট। দ্য পার্সন অর দ্য ক্লাস হু ডু নট বিলিভ ইন এ নন এক্সিস্টেন্স, দে ক্যান কাম, আই নিড নট কাম। আমার দরকার নেই আসার। আমি জানি, আমি ফিল করি, আমি ফিল করেছি যে পজিটিভ এনার্জি নেগেটিভ এনার্জি দুটোই আছে। এবার সময়ে সময়ে কার ভাগ্যে কী দেখা যায় সেটা আমি বলতে সত্যি টাচি। তো ওনার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক হয়েছে। উনি আজকের ঘটনাটা দেখছেন হয়তো, আমি দেখিনি। উনি কমেন্ট করবেন না আমার মনে হয়, আমি ফোন করলে জানতে পারবো। উনি নিশ্চয়ই উনি শুনেন, বলেছেন সত্যিপুতের গল্পের অনেকের গল্প উনি শোনেন, উনি খুব ভালোবাসেন, ওনার স্ত্রী এবং উনি দুজনেই শোনেন। বলছেন আমি কখনো ভয় পাই না, এবং উনি বলছেন যে আমার ভীষণ কষ্ট হয় যেদিন আমার মেয়ে আমার আসে না রাতের বেলা। অনেক সময় আসে না, অনেক সময় আসে না। আর বলছে মেয়ে তো ওইদিক ওদিক কোথায় চলে যায়, আসে না রাতের বেলা আমার কাছে। যেদিন আসে না আমার মানে ভীষণ কষ্ট হয়। মানে এমনভাবে বলছেন না কথাটা, যেমন নিজের মেয়ে মাঝে মাঝে যদি রাতে না আসে বা কাছে না আসে যেরকম কষ্ট হয়, ওনার সেরকমই কষ্ট হয়। তো এই থেকে বুঝতে পারলাম যে মানে ভূত মানেই যে ভয়ঙ্কর কিছু একটা, নেগেটিভ কিছু একটা, এই মেরে ফেলবে আমাকে, তা কিন্তু নয় ওনার কাছে। তো ভূতও পজিটিভ হয়, মানে ভয় পাওয়ার কিছু নেই, সেটা ওনার কাছ থেকে এনে আমি স্পষ্ট বুঝতে পারলাম। তো যাই হোক, আজকে এখানেই শেষ করি। আবার আসবো কিছুদিনের মধ্যে, আবার আসবো। আরেকটা স্লট আছে আমার, পাবো আশা করি। তো নিশ্চয়ই আরও গল্প আছে, শোনাবো। আজকে যতটা সম্ভব হলো শোনালাম। আর কেউ একজন সেই আয়না নিয়ে কথা বলছিল, আমার মনে হয় পিয়ালি নাম ছিল। যদি আমাকে প্লিজ পিং করো, তাহলে আর কিছু যদি জানার থাকে আমি শেয়ার করব। মানে আমি তো আর মানে তান্ত্রিক নই, কিন্তু আমি যতটুকু প্যারানর্মাল সায়েন্স নিয়ে যতক্ষণ সময় পাই গুগলে ঘাটাঘাটি করি, বা যতটুকু জানি আমি শেয়ার করব। তবে আয়না একটা ভেরি ডেভিল ফ্যাক্টর, এইটুকু বলতে পারি যে আয়না ইজ এ ভেরি স্ক্যারি থিং, যেটাকে নেগেটিভ এনার্জি খুব অ্যাট্রাক্ট করে। এটা আমি বিশ্বাস করি, আমার ঠাকুমাও বলেছিলেন অনেক আগে থেকে। তো নিশ্চয়ই পরে আমি যদি পিং করেন তাহলে আমি নিশ্চয়ই আপনাকে বলবো যতটুকু আমি জানি। জানি না কেমন হলো, সবাই কমেন্ট করে জানাবেন। অনেকেই অনেক কমেন্ট করেছেন, আমি যখন ফাঁকা হয়ে রাতে বা কাল সকালবেলা সবার কমেন্টের আবার রিপ্লাই দেবো। আর নিশ্চয়ই আবার যখন স্লট আসবে আপনাদের সঙ্গে আরও কিছু ভৌতিক বা কিছু এই ধরনের প্যারানর্মাল গল্প শেয়ার করব। ভালো লাগলো। সবাইকে নমস্কার, শুভরাত্রি। আবার দেখা হবে পরে নিশ্চয়ই। ভালো থাকবেন।